আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস এর প্রস্তুতির একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম লাইভ এমসিকিউর পক্ষ থেকে বায়োকেমিস্ট্রি সাবজেক্টিভের প্রস্তুতিতে আপনাদের সাথে আমি আছি মুস্তফা কামাল। বরাবরের মতো আমি আজকে আপনাদের সাথে সিলেবাস ভিত্তিক আরেকটি টপিক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের টপিকটা হচ্ছে ফিজিওলজি। তো আপনারা সবাই মোটামুটি অনার্সের সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে এই কোর্সটি থাকে, 4 ক্রেডিটের কোর্স। কিছু কিছু ক্ষেত্রে 6 ক্রেডিট থাকে কিছু ইনস্টিটিউটে। তো বিষয়টা হচ্ছে এটা একটা বিশাল টপিক। তো সিলেবাস ভিত্তিক আলোচনাটাকে গুছিয়ে আনা আমার জন্য সত্যি কথা বলতে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। তো আমি এই ফিজিওলজির যেই কন্টেন্টগুলো আছে বা যেই ধরনের ডেটাগুলো আছে আমি চেষ্টা করেছি রেগুলার যে ফিজিওলজি যে বইগুলি আমাদের মেডিকেল স্টুডেন্টরা পড়ে থাকে, যেমন গাইটন গাইটনের যে বইটা আছে অথবা সিলভিয়ার যে ফিজিওলজি বইটা আছে, এই দুইটা বেশ ভালো। তো তারপরেও কিন্তু চ্যালেঞ্জ আছে, কারণ হচ্ছে মেডিকেল টেক্সট বুকগুলোতে যেটা হয় যে ফিজিওলজির ক্লিনিক্যাল বা ট্রিটমেন্টের ওইটার উপর বেশি ফোকাস করা হয়। আমাদের বায়োকেমিস্ট্রিতে ফিজিওলজিটা দরকার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে, যে একটা অর্গান সিস্টেম কিভাবে কাজ করে, এটার মলিকুলার মেকানিজমটা কি। তো আমরা যেটা করব ফিজিওলজিটাকেই বায়োকেমিস্ট্রি অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো সবার আগে আমরা শুরু করব হচ্ছে ব্লাড দিয়ে। তো ব্লাডের কম্পোজিশন মোটামুটি ইনিশিয়াল যে ইনফরমেশনগুলি আছে আমার ধারণা এগুলো সবাই জানেন। তারপরেও কিছু জিনিস, যেহেতু আমরা একটা ফর্মাল ক্লাস করতে আসছি, এগুলি আলোচনা করার দরকার করব। যে ব্লাডের ম্যাক্সিমাম অংশই থাকে হচ্ছে লিকুইড, হ্যাঁ, যেটা আমরা প্লাজমা নামে পরিচিত। আর 45% এরকম থাকে হচ্ছে ব্লাড সেল, যেটা হচ্ছে আবার ব্লাড সেলের আবার ক্লাসিফিকেশন আছে। যে একটা হচ্ছে আরবিসি রেড ব্লাড সেল, আর একটা হচ্ছে ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, সবার শেষে থাকে হচ্ছে প্লাটিলেট। তো এটা হচ্ছে মেজর তিনটা ব্লাড সেল টাইপ। এই সেলগুলো হচ্ছে ব্লাডের কত পার্সেন্ট কম্পোজিট করে, 45%, আর বাকি 55% হচ্ছে লিকুইড প্লাজমা। তো প্লাজমার আবার কি আছে, এটা আবার লিকুইডটা পুরোটা কিন্তু ওয়াটার না, হ্যাঁ। এইটার দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 90 to 92% হচ্ছে ওয়াটার থাকে। তারপর হচ্ছে এটাতে কিছু প্রোটিন থাকে, মিনারেলস থাকে, বা ইভেন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন গ্যাস, অনেক ধরনের মলিকুল থাকতে পারে। যে ব্লাড সেল বলছি আমরা, এগুলাকে কিন্তু আমরা ফার্দার বিভিন্ন স্লাইডে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে উম, তাদের ডেভেলপমেন্ট, সেল ডেভেলপমেন্টটা কেমন হয়, ডিফারেন্সিয়েশনটা কেমন হয়, কোনটা কি ধরনের ডিফারেন্সিয়েশন হয়, কি ধরনের কাজ করে, এগুলি স্টেপ বাই স্টেপ আমাদের আসবে। আমি একটা যদি, এটা খুব কমন ফিগার, যদিও আমাদের সিলেবাসে ইমিউনোলজি নেই, কিন্তু যখন ব্লাড আসবে তখন কিন্তু ইমিউনোলজির হুম বা হ্যামাটোলজির অনেক কিছু কিন্তু এখানে চলে আসবে। তো কিছুটা ওভারল্যাপ আমাদের ওইটার সাথে হবে। আমরা জানি যে ব্লাড সেলগুলি প্রোডাকশন হয় হচ্ছে প্লুরিপোটিক, হ্যামাটোপয়েটিক স্টেম সেল থেকে হচ্ছে কি হয়, ব্লাড সেলগুলি তৈরি হয়। তো স্টেম সেলটা কিন্তু মেজর দুইটা ভাগে ভাগ ভাগ করা যায়। একটা হচ্ছে লিম্ফোয়েড স্টেম সেল, একটা হচ্ছে হ্যামাটোপয়েটিক স্টেম সেল। লিম্ফ স্টেম সেল থেকেও এই যে আমরা ডাব্লিউবিসির যে হোয়াইট ব্লাড সেলের যে ক্লাসিফিকেশনটা একটু পড়ি, তা দেখবো যে এইটা মানে সেলুলার শেপের উপর বেস করে এটা দুই ধরনের, গ্রানিউলার, অ্যাগ্রানিউলার। গ্রানিউলার আবার 3 টাইপের আছে। আমরা এগুলো সবই ইন্টারমিডিয়েটের বইতে আমরা পড়াশোনা করে আসছি, যে হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। অ্যাগ্রানুলার আবার ভাগ আছে, যেগুলো লিম্ফয়েড সেল, ওইটা আবার কি আছে, যে টি সেল, বি সেল। আর যেটা লিম্ফয়েড না, আর এটা শুধু মনোসাইট থাকে। মনোসাইটগুলির আবার বিভিন্ন টিস্যুতে বিভিন্ন নাম থাকে। আমরা একটু ফিগারটাতে একটু ফোকাস করি, যে লিম্ফো স্টেম সেল থেকে কি হচ্ছে, যে লিম্ফয়েড, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট হচ্ছে। প্লুরিপোটেন্ট হ্যামাটোপয়েটিক স্টেম সেল থেকে ডিফারেন্ট স্টেপ বাই স্টেপ ডিফারেন্সিয়েশনের পরে আমরা কিন্তু ফাইনালি কি পাই, ইরিথ্রোসাইট পাই। হ্যাঁ, ইরিথ্রোসাইট থেকে এটার নাম হচ্ছে রেড ব্লাড সেল। একটা জিনিস খেয়াল করবেন যে হ্যামাটোপয়েটিক স্টেম সেল কিন্তু একটা ফুলি ফাংশনাল সেল, কিন্তু আমাদের আরবিসি বা এরিথ্রোসাইট কিন্তু ফুলি ফাংশনাল না।
কারণ আরবিসির ভিতরে কোনো ধরনের কোনো কি সেল অর্গানেল থাকে না, শুধু কি থাকে, হিমোগ্লোবিন থাকে। এটার অবশ্য কারণ আছে। কারণ হচ্ছে, চিন্তা করেন যদি আরবিসির ভিতরে হিমোগ্লোবিন ছাড়াও অন্যান্য অর্গানেলগুলো যদি থাকতো, তাহলে কিন্তু সেলের কি বলে অ্যাক্টিভিটিটা অনেক কমপ্লেক্স হয়ে যেত। সেক্ষেত্রে ওই সেল দিয়ে যথেষ্ট পরিমাণ অক্সিজেন কি পরিবহন করা যেত না। এই কারণে আরবিসির ভিতরে কি পুরোটাই হচ্ছে হিমোগ্লোবিনে বলা যায় যে একদম ঠাসা থাকে। ফলে আরবিসি গুলা এফিসিয়েন্টলি অক্সিজেন এবং অন্যান্য কি গ্যাস ক্যারি আউট করতে পারে। তো এই হচ্ছে ইরাথ্রোসাইট। আর এগুলোর নাম আছে স্টেপ বাই স্টেপ ডিফারেন্সিয়েশনের, যে কলোনি ফর্মিং ইউনিট, জিএফইউ, জিএম থেকে আবার কি হয়, আমরা যে আমাদের যে গ্রানিউলোসাইটগুলো হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে উৎপন্ন হয়, যেমন নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর ওইটারই একটা সাবসেট থেকে কি হয়, অ্যাগ্রানুলার সাইট, যেটা আর কি স্পেশালি মনোসাইট উৎপন্ন হয়। মনোসাইট বোঝার উপায় হচ্ছে এটা নিউক্লিয়াসটা বেশ বড় হয় এবং নিউক্লিয়াসটা কি ফ্র্যাগমেন্টেড হয় না। হেমাটোলজি পড়াশোনা আপনারা মনে হয় সম্ভবত প্র্যাকটিক্যালি এগুলো করে থাকার কথা, যে স্টেইনিং করে আমরা বুঝতে পারি যে কোনটা কোন সেল। হ্যাঁ, তারপর তাদের গ্রানুলের কালার অ্যান্ড হচ্ছে তাদের অ্যাপিয়ারেন্স থেকে বুঝতে পারি যে কোনটা নিউট্রোফিল, কোনটা ইউসিনোফিল, কোনটা বেসোফিল। তো ওইখানে কিন্তু আবার ডিফারেন্সিয়েশনের সময় কি হয়, মেগাক্যারিওসাইট নামে আরেক ধরনের সেল তৈরি হয়, যেটা নাকি অনেকগুলা কি বলে স্পোরের মতো ছোট ছোট সেলে ডিভাইড হয়ে যায়, যাদেরকে আমরা কি বলি, প্লাটিলেটস। তো আমরা মোটামুটি কি বলে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেটস তিনটারই ডিফারেন্সিয়েশন এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এগুলো কোনটা থেকে কোনটা হয়, কিভাবে হয়, এটা নিয়ে বেসিক ধারণাটা রাখাটা খুবই জরুরি। আমরা যদি একটু দেখি যে আরবিসির জেনেসিস, মানে কিভাবে আরবিসি তৈরি হয়, এগুলোর অবশ্য ইমিউনোলজিতে আপনারা হয়তো বিস্তারিত পরে আসছেন। একটু আউটলাইনটা যদি বলি, যে এখানে প্রো ইরেথ্রোব্লাস্ট সেল থেকে এটা ডিফারেন্সিয়েশনটা শুরু হয়, দেন হচ্ছে রেটিকুলোসাইটের মাধ্যমে ইরেথ্রোসাইটে, ফুলি ফাংশনাল ইরেথ্রোসাইটে পরিণত হয়। এখন কিছু কিছু মানুষের কি আছে, এই ইরেথ্রোসাইট ডেভেলপমেন্ট বা আরবিসি ডেভেলপমেন্টে বিভিন্ন স্টেপে জেনেটিক কি থাকে, সমস্যা থাকে, বা কি বলে ইনডিউসড প্রবলেমও থাকতে পারে। এগুলার কারণে কিন্তু আরবিসির ফরমেশনটা কি হয়, বাধাগ্রস্ত হয়। এক এক কারণে কিন্তু এক এক ধরনের রোগ হয়। যেমন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হতে পারে, মেগালোব্লাস্টিক এনিমিয়া হতে পারে, সিকেল সেল এনিমিয়া হতে পারে, ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে। এগুলো হচ্ছে আরবিসি ডেভেলপমেন্টের বিভিন্ন ডিজিজের নাম। এগুলো নিয়ে আমাদের এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। যদি সম্ভব হয় এই ডিজিজগুলো সম্পর্কে সামান্য একটু একটু এগুলো আপনাদের পারার কথা, যে কেন সিকেল সেল ডিজিজ হয়, বা আরও কিছু আছে, যেমন হচ্ছে থ্যালাসেমিয়া হয়। থ্যালাসেমিয়া আবার বিভিন্ন ধরনের সাবটাইপ আছে, 7-8টা সাবটাইপ আছে। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়ার মধ্যে আবার ভাগ আছে, বিটা থ্যালাসেমিয়ার মধ্যে ভাগ আছে। তো এগুলি সবগুলোই হয়তোবা আমাদের ক্লাসে আলোচনা সম্ভব না, কিন্তু হচ্ছে এগুলো নিয়ে বেসিক ধারণাটা রাখার চেষ্টা করবেন। আর আমি একটা টিপস আপনাদের সাথে এই ক্লাসে শেয়ার করব, যে ফিজিওলজির যে অংশটা সিলেবাস যদি আপনারা দেখে থাকেন, যে একটু আমাদের কাছে খাপছাড়া মনে হতে পারে, কারণ এখানে ফিজিওলজি সব কিছু এখানে আলোচনা করা নেই, মাত্র কয়েকটা টপিকই এখানে আমাদের সিলেবাসে আছে। তো সেই ক্ষেত্রে এই টপিকগুলোর ক্ষেত্রে আমি স্লাইডগুলি বা তথ্যগুলি ফিজিওলজির টেক্সট বুক থেকে কিছু কালেক্ট করেছি, আর এমনভাবে এগুলোকে সাজিয়েছি যাতে করে আপনাদের আগে যে পরে আসার পড়ার সাথে এটা যাতে পরিপূরক হয়, হেল্পিং হয়। আমি যদি একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েটের বায়োলজির সেকেন্ড পার্ট, স্পেশালি গাজী আজমল স্যারের যে বইটা আছে, মেজর অর্গান এবং হচ্ছে অর্গান সিস্টেম, ব্লাড, কিডনি, লিভার, এগুলির জন্য সেকেন্ড পার্টের রেসপেক্টিভ অধ্যায়টা দেখতে পারেন। হ্যাঁ, কারণ ওইখানে হচ্ছে এলিমেন্টারি ফিজিওলজি যে ডেটাগুলি আছে, এই সবগুলি ডেটা তো কখনোই একটা সম্ভব না একটা প্রেজেন্টেশন বা একটা ক্লাসে এত জ্ঞানমূলক প্রশ্ন আনা বা তথ্য দেওয়া। সেক্ষেত্রে এটার ক্লাস নেওয়ার মতো অবস্থা থাকবে না, একটা রিডিং পড়ার মতো অবস্থা হয়ে যাবে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু গাইড করছি আর কি, যে কীভাবে আপনারা এই অংশের প্রস্তুতিটা একটু ভালো করে নিতে পারেন। গাইটন বা সিলভার বই দেখতে পারেন, আমি তো এখান থেকে এই তথ্যগুলো নিয়েছি। পাশাপাশি হচ্ছে আপনারা এলিমেন্টারি তথ্যগুলির জন্যে ইন্টারমিডিয়েটের গাজী আজমল স্যারের
রেসপেক্টিভ যে চ্যাপ্টারগুলো আছে, যেমন রেসপিরেশন, ডাইজেশন, তারপর হচ্ছে ফিল্ট্রেশন, এই চ্যাপ্টারগুলি থেকে দেখতে পারেন। ইফ পসিবল ইংলিশ ভার্সন বইটাও দেখতে পারেন, কারণ যদি প্রশ্নগুলি ইংলিশে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে টার্মিনাল ওয়ার্ডগুলি ধরতে একটু হেল্প করবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এই ব্লাড নিয়ে আলোচনা করছিলাম, স্পেশালি আরবিসি নিয়ে আলোচনা করছিলাম, আরবিসি ডিফেক্টটা কেন কেন হয়। তো আরবিসি প্রোডাকশনটার জন্য কাজ করে একটা হরমোন কাজ করে, আপনারা সবাই এটার নাম হয়তো জানেন, ইরাইথ্রোপয়েটিন। এই হরমোনটা প্রোডাকশন করেছে কিডনি। হুম তো কোনো কারণে যদি আমাদের বডিতে অক্সিজেনের ডেফিসিয়েন্সি তৈরি হয়, মানে হাইপোক্সিয়া তৈরি হয়, সে কী করে, ইরাথ্রোপয়েটিনটা হচ্ছে হ্যামাটোপয়েটিক স্টেম সেল থেকে আরবিসি প্রোডাকশনের রেটটাকে সে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত সে বাড়ানোর চেষ্টা করে। দেখবেন যে অনেকের এই ইরাথ্রোপয়েটিন হরমোনটাই প্রোডাকশন হয় না, সেক্ষেত্রে কিন্তু তাদের সিভিয়ার এনিমিয়া দেখা হয়। তো তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইরাথ্রোপয়েটিন ইনজেকশন নিতে হয় কিছুদিন পর 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 পর। হয়তো এই ধরনের পেশেন্ট আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। তো এইটা একটা ইম্পর্টেন্ট তথ্য যে এই আরবিসি জেনারেশন বা ডেভেলপমেন্টে প্রাইমারি হরমোন কোনটা, হ্যাঁ, এবং সেটা কোথা থেকে প্রোডাকশন হয়, কিভাবে হয়, বা কোন কোন ফ্যাক্টর এটাকে এফেক্ট করে, এই জিনিসগুলি একটু জানবেন। আচ্ছা, তো আরবিসির তৈরি আমরা জানি, এটার প্রধান আরবিসির ভিতর থাকা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে তার মেটালিক অংশ এবং হচ্ছে অর্গানিক অংশ, যেটাকে আমরা হিম বলে থাকি, হ্যাঁ, কালারফুল অংশ। আর একটা হচ্ছে গ্লোবিন। আবার গ্লোবিন আবার দুই ধরনের, আলফা গ্লোবিন, বিটা গ্লোবিন। আলফা গ্লোবিন এবং বিটা গ্লোবিন মিলে গ্লোবিন চেইনগুলো তৈরি হয়। এবং এই গ্লোবিন চেইনের মাঝখানে আমি যদি বলি যে আলফা আলফা, বিটা বিটা, তার মাঝখানে কি থাকে, আমাদের হিম মলিকিউলটা থাকে। হিম হচ্ছে এক ধরনের একটা অর্গানিক কম্পাউন্ড, যেটার সেন্ট্রাল মলিকিউল হিসেবে আয়রন থাকে। আর আপনারা জানেন যে আয়রন হচ্ছে একটা কি অবস্থান্তর মৌল, যার ফলে আয়রন এই হিমের মাঝে থাকার কারণে সে লালচে রং দেখায়। আর হিমের লালচে রঙের কারণে হিমোগ্লোবিনের কালারটা লাল হয়। আর হিমোগ্লোবিনের কালার যেহেতু লাল, এই কারণে আরবিসি লাল হয়। আরবিসি লাল রঙের পিছনে দায়ী হচ্ছে হিমোগ্লোবিন। তো আমি এই স্লাইডটাতে হিমোগ্লোবিন কীভাবে হচ্ছে ফর্ম হয় এটার একটা স্কিমেটিক রিয়াকশন দেখানোর চেষ্টা করেছি। একটু খেয়াল রাখবেন যে হিমোগ্লোবিন তৈরি হওয়ার প্রথম স্টেপটা হচ্ছে এখানে পাইরল তৈরি হয়। পরে পাইরলটা স্টেপ বাই স্টেপ হচ্ছে কি বলে রিয়াকশন করতে করতে সে হচ্ছে হিম মলিকুলে কনভার্ট হয়, হিমগ্লোবিনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি হয়। তো এই আমরা জানি যে আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ বা 4 মাস। তো 4 মাস পরে এই আরবিসিগুলোর কি হয়? আচ্ছা, আমাদের ব্লাডে কি থাকে, ওই যে ম্যাক্রোফাজ থাকে, মানে ব্লাডের ম্যাক্রোফাজকে, মনোসাইটটাকে আমরা বলি যে ম্যাক্রোফাজ। এই ম্যাক্রোফাজগুলো কি করে, যে পুরনো যে আরবিসিগুলো আছে এগুলোকে ধরে ধরে তাকে ডিস্ট্রাকশন করে দেয়, ধ্বংস করে দেয়, করে সে হচ্ছে আয়রনটাকে রিলিজ করে দেয়। তো এই আয়রন রিলিজ হওয়ার পরে ফ্রি আয়রনটা, এটা বিভিন্ন জায়গায় স্পেশালি টিস্যুতে একটা সিচুয়েশন তৈরি হয়, আর প্লাজমাতে হচ্ছে আর একটা সিচুয়েশন তৈরি হয়। যাকে টিস্যুতে যখন ফ্রি আয়রনটা যায়, তখন সে হচ্ছে ফেরিটিন নামক এক ধরনের যৌগে সে স্টোর হিসেবে থাকতে পারে। সে স্টোর হিসেবে আবার থাকতে পারে, আসতেও পারে। হ্যাঁ, একইভাবে সেম কাজ করে হুম হিমোসিডেরিন। তো এগুলি সবই হচ্ছে একটা কি একটা কি ইন্টারমিডিয়েট সাপ্লায়ার হিসেবে কাজ করে। যে বডিতে যখন আয়রন কমে যাবে তখন তারা আয়রন বডিকে সাপ্লাই দেয়, আর যখন আয়রন অ্যাক্সেস হবে তখন এগুলো আয়রন জমা রাখতে পারে। হ্যাঁ, তো এছাড়াও কিছু কিছু আয়রন কই থাকে হিমের মাঝে, আর যেহেতু আরবিসি আমাদের বডিতে কন্টিনিউসলি অন্যান্য থাকে, অন্যান্য জায়গায় থাকে, ওইখানে আমাদের আয়রন থাকে, এবং অনেকগুলো এনজাইমের কোফ্যাক্টর হিসেবে আয়রন থাকতে পারে। তো প্লাজমাতে, যেটা ব্লাডে মানে ম্যাক্রোফাজ আয়রনটাকে ডাইজেস্ট করে কিন্তু সে হচ্ছে প্লাজমাতেই ছাড়ে প্রথমে। তো প্লাজমাতে কিন্তু সে শুধু কি আকারে জমা হয়, ট্রান্সফেরিটিন নামে একটা প্রোটিন আছে, তার সাথে সে কমপ্লেক্স করে জমা থাকে। সে এই ট্রান্সফেরিটিনটা কি করে, ব্লাড থেকে আয়রনটাকে সে অ্যাবজর্ব করতে পারে। পাশাপাশি সে যখন আবার হচ্ছে কিডনিতে যায়, ট্রান্সফেরিটিন থেকে আয়রনটা, বা ইভেন বাইলে অ্যাসিড তৈরি করার সময় বা ইন্টেস্টাইন থেকেও কি হয়, আমাদের এই ট্রান্সফেরিটিন থেকে আয়রনটা এক্সক্রিশন হতে পারে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ
মোটামুটি সে 0.6 মিলিগ্রামের মতো আয়রন প্রত্যেক দিন হচ্ছে সে হচ্ছে এক্সক্রিট করে, বডি থেকে সেটা বের হয়ে যায়। এই কারণে কিন্তু আমরা যদি সাস্টেইন করতে যাই আমাদের প্রত্যেক দিনই আয়রন ইনটেকের প্রয়োজন আছে। আয়রন যদি বডিতে ঘাটতি থাকে বা ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু ওই যে আগের স্লাইডে যাতে দেখিয়েছিলাম যে হিমোগ্লোবিন প্রোডাকশন হবে না, আর হিমোগ্লোবিন প্রোডাকশন না হলে আমাদের কি হবে না, আরবিসিও তৈরি হবে না। তো যার কারণে আমাদের বডির রেগুলার অ্যাক্টিভিটির জন্য আয়রন বা আয়রন সমৃদ্ধ খাবারগুলো জরুরি। এখান থেকে ওই যে নিউট্রিশনের কিছু বিষয় চলে আসে, যে প্রশ্ন আসতে পারে যে কি খাবারে আয়রন থাকে বা আয়রনজনিত খাবারের কারণে কি ধরনের ডিজিজ হয়। কয়েকটা কমন এক্সাম্পল হচ্ছে যে কলা, তারপর হচ্ছে যে কচুলতি, কচুমুখী, এই ধরনের খাবারে বা হচ্ছে পালং শাক, এই ধরনের খাবার হচ্ছে আয়রনের পরিমাণটা একটু বেশি থাকে। তো যারা অ্যানিমিয়া পেশেন্ট তাদেরকে এই খাবারগুলি নিয়মিত খাওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন। আচ্ছা, আমরা ব্লাড সেল নিয়ে কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি, স্পেশালি এতক্ষণ হচ্ছে আরবিসি নিয়ে কথা বলেছি। ডাব্লিউবিসি ফাংশনগুলো আপনারা মোটামুটি ইন্টারমিডিয়েটের বইতে সামারিজ আকারে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি শুধু তাদের আউটলাইনগুলো আজকে আলোচনা করব। যে ওই যে একটু আগে যেটা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে ব্লাড সেলগুলি প্রোডাকশন হয়, আমি আগেরটা হচ্ছে গাইটনের বই থেকে নিয়েছিলাম, এটা সিলভার বই থেকে নিয়েছি। আগের ফিগারটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই ফিগারটা হেল্প নিতে পারেন, যে কীভাবে ডিফারেন্ট টাইপের ব্লাড সেল একটা সেল লাইন থেকে তৈরি হয়। তো আমরা জানি যে আমাদের ইমিউন সিস্টেম বলে একটা সিস্টেম বডিতে আছে, যেটা রোগ জীবাণুর বিরুদ্ধে খুব আমাদের বডির একটা বিশাল ডিফেন্স হিসেবে কাজ করে। এই ডিফেন্সের জন্য কিন্তু কাজ করে হচ্ছে মূলত ব্লাড সেল। হ্যাঁ, আমরা যাদের যে হোয়াইট ব্লাড সেলগুলি আছে, এই হোয়াইট ব্লাড সেলগুলি কী করে আমাদের বডির ডিফেন্স অ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। স্পেশালি আমি যদি লিম্ফেটিক সেলের কথা বলি, লিম্ফয়েড সেলগুলি, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট থাকে, এগুলি হচ্ছে আমাদের বিভিন্ন লিম্ফ নোড হচ্ছে এবং থাইমাসে এদের ম্যাচুরেশন হয়। টি লিম্ফোসাইট হচ্ছে থাইমাসে ম্যাচুরেশন হয়, বি লিম্ফোসাইট হচ্ছে লিম্ফ নোডে ম্যাচুরেশন হয়। তো এই লিম্ফ নোডে এবং থাইমাসে তারা কী হয়, বিভিন্ন স্টেপ বাই স্টেপ অ্যান্টিজেনগুলোকে তারা চিনতে শিখে। তো যেই সকল সেল প্রপারলি একটা অ্যান্টিজেনকে রেকগনাইজ করতে পারে শুধু তারাই টিকে থাকবে। আর যদি কোনো সেলটা কী হয়, একটা অ্যান্টিজেনকে মিসআন্ডারস্টুড করে বা রিকগনিশন করে, সাথে সাথে সে হচ্ছে ডিস্ট্রাকশনে চলে যায়। আমরা এটাকে বলি সেল লাইন সিলেকশন। তো ব্লাড সেল জেনেসিসের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সেল লাইন সিলেকশন। এমন যদি আপনার একটা টি সেল লিম্ফোসাইট হচ্ছে আপনার নিজের অ্যান্টিজেনকে সে হচ্ছে ফরেন হিসেবে রেকগনাইজ করলো, সেক্ষেত্রে কিন্তু আপনার অটো ইমিউন ডিসঅর্ডার দেখা দিবে। তো এই কারণে আমাদের বডি কী করে কন্টিনিউয়াসলি হচ্ছে এই থাইমাস এবং হচ্ছে লিম্ফ নোডে আমাদের লিম্ফয়েড সেলগুলোকে ট্রেনিং দেয়, যে এইটা হচ্ছে আমার নিজের অ্যান্টিজেন, এইটা হচ্ছে ফরেন অ্যান্টিজেন, সো তুমি নিজেরটাকে রেকগনাইজ করবে না। বাট যদি করে তাহলে কিন্তু সে যে ডিস্ট্রাকশনে চলে যায়। তো এভাবেই কিন্তু লিম্ফয়েড সেলগুলি আমাদের ডিফেন্সে ভূমিকা পালন করে। এছাড়াও আমাদের যে গ্রানুলার ডাব্লিউবিসিগুলো আছে, স্পেশালি আমি যদি নিউট্রোফিলের কথা বলি, নিউট্রোফিল কিন্তু সে কী করে, মনোসাইটের মতো সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে পারে। আমাদের বডিতে কোথাও যদি ইনজুরি হয় বা ইনফেকশন হয়, ওইখানে টিস্যুগুলো বা সেলগুলো কিন্তু ওই ইনফেকশন বা ইনজুরির এগেনস্টে কিছু কী করবে, কেমিক্যাল রিলিজ করবে। হ্যাঁ, তো এই নিউট্রোফিলগুলো হচ্ছে সেই কেমিক্যালের কী বলে গন্ধ শুকতে শুকতে হচ্ছে ওইখানে গিয়ে হাজির হয় ইনফেকশনের সাইটে। আমরা এটাকে বলি ক্যামোটেক্সিস। মানে হচ্ছে ধরুন এইখানে হচ্ছে ইনফেকশন সাইট, সে হচ্ছে এটার আশেপাশে অবশ্যই ওই কেমোটেকটিক সাবস্টেন্সগুলোর কনসেন্ট্রেশন বেশি থাকবে, যত দূরে যাবে তত কমতে থাকবে। তো আমাদের যে ক্যাপিলারি ভেসেলগুলো আছে বা ব্লাড ভেসেলগুলো আছে, ওইটার পারমিবিলিটি সে হচ্ছে ক্রস করে সে হচ্ছে ইনফেকশনের দিকে এগিয়ে যায়। আমরা এটাকে বলি কেমোটেক্সিস, মানে হচ্ছে একটা কেমিক্যালের এগেইনস্টে তার যে মুভমেন্টটা হয়। তো নিউট্রোফিল হচ্ছে কি করে, সে ওই আমাদের জন্য যে রেসপেক্টিভ যে প্যাথোজেনটা আছে, ইদার সেটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, এটাকে সে
ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে সে হচ্ছে গিলে ফেলে, আর গিলে ফেলার পরে নিউট্রোফিলের সেলের মাঝে যে ইয়াগুলি আছে, আমরা জানি যে লাইসোসোম থাকে, ডিস্ট্রাকটিভ এনজাইমগুলি থাকে, ওইগুলো হচ্ছে আমাদের প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটাকে ডেস্ট্রয় করে ফেলে। তো এটা আমাদের হচ্ছে একটা লিম্ফ নোডের গঠন। লিম্ফ নোডে কি হয় যে আমাদের যে লিম্ফেটিক সেলগুলো আছে, স্পেশালি বি সেলগুলি আছে, বি সেলগুলোর ম্যাচুরেশনটা হয়। কারণ আমাদের দেখেন আমাদের বডির লিকুইড সিস্টেমটা কিন্তু দুইটা সিস্টেমে মুভ করে, একটা হচ্ছে ব্লাড সিস্টেম, ব্লাডের মাধ্যমে কি হয় পুরো বডিতে লিকুইডগুলো মুভ করে। পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা লিকুইড সিস্টেম আছে যেটা লিকুইড ট্রান্সফার করে, সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। আর এই লিম্ফেটিক সিস্টেমের বিভিন্ন স্টেশন হচ্ছে এই লিম্ফ নোড। আমাদের বডিতে অসংখ্য লিম্ফ নোড আছে, এই যে টনসিল বলি আমরা, বা এগুলো কিন্তু এক একটা লিম্ফ নোড। এই লিম্ফ নোডগুলোতেই বিভিন্ন ধরনের অ্যান্টিজেন এবং প্যাথোজেনের এগেনস্টে আমাদের লিম্ফোয়েড সেলগুলোকে ট্রেনিং দেওয়া হয়, বা ইনফেকশনের সময় এখানে ওই প্যাথোজেনের এগেনস্টে ইমিউন বা সেল মিডিয়েটেড ইমিউনিটি বা হিউমারাল ইমিউনিটির জন্য অ্যাকশনগুলি এখান থেকেই শুরু হয়। আচ্ছা, আমাদের ওই যে লিভার, আমাদের যদিও সিলেবাসে লিভার নিয়ে আলাদা আলোচনা আছে, বাট এখানে একটু বলে রাখি, ম্যাক্রোফাজগুলি যখন লিভারে থাকে তখন সেটার নাম হচ্ছে কুফার সেল। এটা মোটামুটি কমন একটা এমসিকিউ আর কি, অনেক জায়গায় এই কোশ্চেনটা আমি দেখি যে কুফার সেল কোথায় থাকে, লিভারে থাকে, এবং এটা কি ওয়ান কাইন্ড অফ ম্যাক্রোসাইট। আর ম্যাক্রোফাজ হচ্ছে আপনারা জানেন যে এগুলো হচ্ছে এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবেও কাজ করে। আবার এপিসির আবার ডিফারেন্ট নাম আছে, যদিও আমাদের সিলেবাসে ইমিউনোলজি না থাকার কারণে ওই দিকে যেতে পারছি না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ম্যাক্রোসাইট ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে কি করে আমাদেরকে প্যাথোজেনের এগেনস্টে ডিফেন্স করে, প্লাস হচ্ছে সে এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করার ফলে সে হিউমারাল ইমিউনিটিও ইনিশিয়েট করে। ব্লাডের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্লাড গ্রুপিং সিস্টেম। আমরা সম্ভবত বায়োমলিকিউলসের যখন আমরা কার্বোহাইড্রেট অংশটা আলোচনা করেছিলাম, ওইখানে কিন্তু আমরা ব্লাড গ্রুপিং নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম যে আমাদের যে সেলগুলো আছে, সেলের সাথে কি সেল মেমব্রেনে যে স্পেশাল অ্যান্টিজেন পাওয়া যায়, এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপিং, এবিও ব্লাড গ্রুপিং তৈরি করা হয়েছে। তো এই এবিও ব্লাড গ্রুপিংয়ে তারা অ্যান্টিজেনটা ভেরি করে কিসে, বিভিন্ন অ্যান্টিজেনে কার্বোহাইড্রেটের অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট থাকে, এই কারণে তাদের ব্লাড গ্রুপটাও ডিফারেন্ট। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের এবিও ব্লাড গ্রুপে ব্লাড মানে প্রাইমারিলি ব্লাডকে 4টা গ্রুপে ভাগ করা হয়েছে, এ বি, এ বি এবং ও। এ ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন থাকবে এবং হচ্ছে এনটিবি সেরা থাকবে বা এনটিবি অ্যান্টিবডি থাকবে। বিতে থাকবে হচ্ছে বি অ্যান্টিজেন, এ বিতে থাকবে এ এবং বি অ্যান্টিজেন, এবং ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেনই থাকবে না, কিন্তু এস এবং বি অ্যান্টিসেরা থাকবে। তো এইভাবে কিন্তু 4টা ব্লাড গ্রুপ আছে, বাট আমরা জানি যে আরেকটা আমাদের অ্যান্টিজেন আছে যেটাকে আমরা বলি রেসাস ফ্যাক্টর। তো কারো কারো বডিতে এই অ্যান্টিজেনটা থাকে, তখন আমরা যদি এতে থাকে আমরা বলি এ পজিটিভ, আর যদি এ ব্লাড অ্যান্টিজেন আছে বাট রেসাস ফ্যাক্টর নেই, তখন আমরা বলি কি এ নেগেটিভ। তাহলে ওই সেন্সে চিন্তা করতে গেলে কিন্তু এবিও ব্লাড গ্রুপিংয়ে ব্লাড গ্রুপ হয়ে যাচ্ছে কি 8টা, 4 × 8টা। এটা ছাড়াও বিভিন্ন ধরনের রেয়ার ব্লাড গ্রুপ থাকে, মানে এই সিস্টেমে এই এই 4টা বা 4 × 8টা ক্লাসিফিকেশনে তাদেরকে ফেলা যায় না। তো তাদের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনটা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যায়। ইভেন আমরা তো অনেক সময় নেগেটিভ গ্রুপের রক্ত পাই না, কারণ এদের প্রিভ্যালেন্সটা কম থাকে। আমরা যদি ব্লাড গ্রুপের প্রিভ্যালেন্সটা একটু দেখি, আমরা সবচেয়ে বেশি দেখবো হচ্ছে ও ব্লাড গ্রুপের হোল্ডার মানুষ সবচেয়ে বেশি, অ্যারাউন্ড প্রায় 47%। তারপর হচ্ছে এ, দেন বি, দেন এবি। আমাদের সমাজে বলা হয় যে এবি ব্লাড গ্রুপ হচ্ছে গরুর রক্ত, মানে হচ্ছে এটা এভিডেন্স বেশি, কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স কিন্তু আমাদেরকে বলছে উল্টো কথা। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের সবচেয়ে বেশি প্রিভিলেন্ট হচ্ছে ও ব্লাড গ্রুপ। তাহলে ওই সেন্স হচ্ছে আমরা ও ব্লাড গ্রুপকে গরুর রক্ত বলতে পারি আর কি। যাই হোক, একটু ফান করলাম। তারপরে আমরা আলোচনা আসবো হচ্ছে আমাদের সবার শেষে প্লাটিলেট নিয়ে। প্লাটিলেটের বিষয়টা হচ্ছে কি, এটার প্রাইমারি কাজই হচ্ছে ব্লাড ক্লটিংটাকে ইনিশিয়েশন করা। যে কোথাও যদি ওন্ডেড হয় আর কি, মানে একটু কেটে যায়, ছিঁড়ে যায়, ব্লাড ভেসেলগুলো ক্ষতিগ্রস্ত হয়,
তখনই অক্সিজেনের উপস্থিতিতে আমাদের ক্লোটিং যে রিয়াকশন ক্যাসকেডটা চালু হয়ে যায়। হ্যাঁ, তো ওই ক্যাসকেডে আমি আর এখন যাব না। বিষয়টা হচ্ছে, সরি, আমাদের প্লাটিলেটগুলো হচ্ছে এই ক্লোটিংয়ের জন্য প্রয়োজনীয় যে প্রোটিনগুলো আছে, ফাইব্রিন, থ্রম্বিন, এইগুলো হচ্ছে সে সাপ্লাই করে। তার মানে এই কারো যদি প্লাটিলেট লেভেল কমে যায়, যেমন আমরা অনেক সময় শুনি যে ডেঙ্গু পেশেন্টদের ক্ষেত্রে প্লাটিলেটগুলো ভেঙে যায় বা কমে যায়, তা কমে গেলে সমস্যাটা কি হয়? আসলে সমস্যাটা যেটা হয়, তাদের ব্লাড ক্লোটিং করতে পারে না। তখন ইন্টারনাল ইনজুরি যদি কখনো হয় বা ইন্টারনাল যে কোনো একটা খুঁত দেখা দিলে কি হয়, ওই ব্লাড ভেসেল থেকে কন্টিনিউয়াসলি ইন্টারনাল ব্লিডিং হতে থাকে, যেটাকে আমরা বলি হ্যামোরেজ বলি। তার মধ্যে সবচেয়ে ভয়ানক হচ্ছে ব্রেন হ্যামোরেজ। ওইটার ক্ষেত্রে বেশি মানুষ হচ্ছে ডেথ হয় আর কি, ক্লিনিক্যাল ডেথের অন্যতম কারণ হচ্ছে ডেঙ্গুর কারণে এই হ্যামোরেজ। তো এইটা ছাড়াও অন্যান্য কারণও কি থাকতে পারে, আমাদের এই প্লাটিলেটের সংখ্যা কমে যেতে পারে, সেক্ষেত্রে তাদের ব্লাড ক্লোটিংয়ে প্রবলেম হবে। তো এই ব্লাড ক্লোটিংয়ের জন্য যে শুধু প্লেটলেট দরকার, বিষয়টা এমন না। আরও অনেকগুলো ব্লাড ক্লোটিং ফ্যাক্টর আছে, ওইগুলো সবগুলোই প্রয়োজন। তো এই সবগুলি ফ্যাক্টর একসাথে কাজ করে ব্লাড ক্লোটিংটা হচ্ছে কমপ্লিট করে আর কি। আমি যদি একটু স্কিমেটিক্যালি ডিসকাস করি, দেখেন প্রথম বিন ক্যালসিয়ামের প্রেজেন্সে সে থ্রম্বিনে কনভার্ট হয়। আর এই থ্রম্বিন এনজাইমটা হচ্ছে কি করে, ফাইব্রিনোজেনকে, হ্যাঁ, ফাইব্রিন মনোমারে কনভার্ট করে। দেন ফাইব্রিন মনোমারগুলি পরস্পর কানেক্টেড হয়ে ফাইব্রিন একটা কি বলে, একটা জালিকার মতো তৈরি করে, একটা ব্যারিয়ারের মতো তৈরি করে। আর ওই ব্যারিয়ারটাতে ব্লাডগুলি আটকে যায়। তো এভাবে হচ্ছে প্লাটিলেটগুলি ব্লাড ক্লোটিংয়ে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে কাজ করে থাকে। আমরা যদি ব্লাডের ওভারঅল ফাংশনটাকে একটু সামারাইজ করি, এক্ষেত্রে আমরা তিনটা আউটকাম, মানে তিনটা মেজর আউটকাম দেখতে পাই। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। ব্লাডের মাধ্যমে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, ট্রান্সপোর্ট হয়, যে লাংস থেকে ওভারঅল বডিতে হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট হয়। অন্যদিকে টার্মিনালি সেলগুলো থেকে বা হচ্ছে ডিস্টেন্স রিজিয়ন থেকে ব্লাডের মাধ্যমে কিন্তু আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডটা আমাদের লাংসে ফিরে আসে। দেন হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়া করি, যে নিউট্রিশনাল যে কম্পাউন্ডগুলো আছে এবং যে হরমোন প্রোডাকশন হয়, ডিফারেন্ট হচ্ছে ইন্টারনাল গ্ল্যান্ড থেকে যে হরমোন প্রোডাকশন হয়, এগুলি হরমোন সবগুলোই কিন্তু ব্লাডের মাধ্যমে মুভ করে। দেন আমাদের বডি সেল যত সেলুলার ওয়েস্ট আছে, এগুলি সব ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্টে কিডনিতে আসে। দেন কিডনিগুলোকে ওয়েস্ট হিসেবে এক্সক্রিট করে। দেন আমাদের ব্লাড কিন্তু শুধু ট্রান্সপোর্টেশনই করে না, রেগুলেশন করে। কি কি রেগুলেশন করে? যেহেতু আমরা হিউম্যান, অ্যাজ এ হিউম্যান উই আর এন্ডোথার্মিক অ্যানিমাল, আমাদেরকে মাস্ট একটা নির্দিষ্ট টেম্পারেচার ধরে রাখতে হয় আমরা বেঁচে থাকার জন্য। তো এই টেম্পারেচারটা রেগুলেশনটা খুবই সেন্সিটিভ। যখন এইটা রেগুলেশন নষ্ট হয়ে যায়, যেমন জ্বর ওঠে কেন, ওই টেম্পারেচার রেগুলেশনটা নষ্ট হওয়ার কারণে কিন্তু জ্বর ওঠে, মানে টেম্পারেচার, বডি টেম্পারেচার বেড়ে যায়। তো ইভেন কোনো কারণে যদি হাইপোথার্মিয়া হয়, মানে টেম্পারেচার কমে যায়, তো এইগুলা কিন্তু খুবই সিভিয়ার কনসিকুয়েন্স থাকতে পারে। তো এই টেম্পারেচার কন্ট্রোলের মেজর স্টেক হোল্ডার হচ্ছে কি আমাদের ব্লাড। এছাড়াও আপনারা জানেন যে ব্লাডের মাঝে বাইকার্বনেট বাফার থাকে, ফসফেট বাফার থাকে। এগুলো হচ্ছে আমাদের বডিতে পিএইচ ব্যালেন্স করে থাকে। আর ব্লাডের যেহেতু ম্যাক্সিমাম আপ টু 92% হচ্ছে লিকুইড, দ্যাট মিনস ওয়াটার, তার মানে বডি ফ্লুইড কন্ট্রোলে ব্লাড কি করে একটা হিউজ ভূমিকা পালন করে থাকে। এবং বডি ফ্লুইডের মাধ্যমে ওই যে ব্লাড প্রেশারটা হচ্ছে কাজ করে থাকে। এবং ব্লাড প্রেশার কিন্তু আমরা মনে করি যে ব্লাড প্রেশার মনে খারাপ, আসলে ব্যাপারটা তা না। একটা রেঞ্জের ভিতরে থাকতে হবে। এই রেঞ্জ থেকে, যেমন 80/120 যে ব্লাড প্রেশার, এইটার মাঝে থাকলে হচ্ছে আমরা সাধারণত এটাকে গুড বলে থাকি, গুড প্রেশার। এর কমে গেলেও আপনার লো প্রেশার, বড়জনের সমস্যা, আবার বেশি হয়ে গেলেও হাই প্রেশারের সমস্যা দেখা দিবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন যেটা ব্লাডে আরেকটা, সেটা হচ্ছে প্রোটেকশন দেয়। কারণ ব্লাডেই তো থাকে, ম্যাক্সিমাম হোয়াইট ব্লাড সেলগুলি থাকে, স্টেশন থাকে। তো তারা কন্টিনিউয়াসলি ব্লাডে ঘোরাফেরা করে ইন সার্চ অফ প্যাথোজেন। তারা প্যাথোজেন দেখা মাত্রই ইমিউন অ্যাক্টিভিটি শো করতে থাকে।
তো আমাদের ব্লাড কি করে, এই বিভিন্ন প্যাথোজেনের এগেনস্টে আমাদেরকে প্রোটেকশন প্রোভাইড করে। আসলে আমাদের এই চারপাশে এই যে বাতাস, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ডিফারেন্ট প্যাথোজেন ঘুরে বেড়াচ্ছে। তাহলে কিন্তু আমরা কিন্তু সবাই সবসময় আক্রান্ত হচ্ছি না ডিজিজে, কারণ কি, বিকজ উই হ্যাভ ইমিউন সিস্টেম ইন আওয়ার বডি। তো এরা কন্টিনিউয়াসলি প্যাথোজেনগুলোকে সার্চ করে ডিস্ট্রয় করতে থাকে, ফলে সবসময় কি হয় না, আমাদের ডিজিজ হয় না। কিছু কিছু প্যাথোজেন কি করে আমাদের ইমিউন সিস্টেমটাকে ইভেট করে বা বাইপাস করে, তখন কিন্তু আমরা ওই রেসপেক্টিভ ডিজিজটা দেখতে পাই আর কি। আচ্ছা, ব্লাড থেকে আসলে এলিমেন্টারি কোশ্চেনগুলো আসবে পাশাপাশি, যেহেতু এটা অনার্সের সাবজেক্ট, তো কিছু হরমোনাল বা এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। আমি যদি কিছু কমন কোশ্চেন দেখি, হুইচ কম্পোনেন্ট ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন ব্লাড প্লাজমা? ব্লাড প্লাজমার ম্যাক্সিমাম কি থাকে, সবচেয়ে বেশি কি থাকে? আমরা একটু আগে বলেছি যে ওয়াটার থাকে। হ্যাঁ, ব্লাড প্লাজমা প্রায় 92% ওয়াটার। The primary functions of platelets, thrombocytes in the blood is to, প্লেটলেটের প্রাইমারি ফাংশনটা কি? সেটা হচ্ছে ইনিশিয়েট ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিংটাকে সে ইনিশিয়েট করে। এ পার্সন হুইচ ব্লাড টাইপ ইজ নোন এজ দি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আচ্ছা, কারা হচ্ছে সবার ব্লাড নিতে পারবে? আমরা এটা সবাই জানি যে এটা অ্যান্সার হচ্ছে এবি গ্রুপের যারা ব্লাড হোল্ডার, তারা কিন্তু এ থেকেও নিতে পারবে, বি থেকেও নিতে পারবে, এবি থেকেও নিতে পারবে, ইভেন ও থেকেও নিতে পারবে। তো তাদেরকে আমরা বলতে পারি ইউনিভার্সাল ব্লাড রেসিপিয়েন্ট। আমাদের সিলেবাসে তারপরের টপিকটা হচ্ছে হার্ট। তো হার্টের স্ট্রাকচারগুলি জানার দরকার, স্পেশালি কি কি পার্ট আছে, কোন পার্টের নামগুলো কি, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, এবং কোনটার কাজ কি, এগুলো জানার চেষ্টা করতে হবে। আমরা যদি মোটা থেকে ভাগ করি, হিউম্যান হার্টের 4টা কম্পার্টমেন্ট আছে। হ্যাঁ, 2টা এট্রিয়া আছে এবং 2টা ভেন্ট্রিকল আছে। এট্রিয়া আবার দুদিকে, রাইট এট্রিয়া, লেফট এট্রিয়া। ভেন্ট্রিকল 2টা, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। আসলে এগুলির জন্য আমি ডেসক্রিপশন তো এখানে দিয়েছি স্লাইডে, আপনারা দেখতে পারেন। ফিগারটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ ফিগার থেকে যেভাবে ইজিলি বোঝানো যায়, স্পেশালি ফিজিওলজি বা অ্যানাটমি, এটা লেখা দিয়ে বোঝানোটা একটু আমার কাছে কঠিন মনে হয়। তো যাই হোক, তা আমাদের এই যে দেখেন, আমাদের এট্রিয়াম আছে, রাইট এট্রিয়াম আছে, এবং হচ্ছে লেফট এট্রিয়াম আছে, ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল আছে এই যে এটা এখানে, এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো আমি যদি একটু সামারাইজ করি যে কিভাবে ব্লাডটা মুভ করে, দেখেন এই যে ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা মানে উপরের দিকে যে ভেনা কাভাটা থাকে, ইনফিরিয়র ভেনা কাভা, এই দুইটার মাধ্যমে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে কোথায় আসে? রাইট এট্রিয়ামে আসে। দেন এখানে একটা ভালভ আছে, নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে সে ব্লাডটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেলে প্রবেশ করে। রাইট ভেন্ট্রিকেল তো অবশ্যই নিচে থাকে, একটু সে মাস্কুলার হয়, সে হচ্ছে প্রেশারাইজ বা স্কুইজ করলে এই ব্লাডটা হচ্ছে আবার পালমোনারি ভালভ দিয়ে আমাদের লাংসে চলে যায়। আমরা এই কারণে এটাকে বলি যে পালমোনারি অ্যাওয়ার্টা। এই যে যেটা পালমোনারি অ্যাওয়ার্টা, একটা জিনিস এটা খেয়াল করবেন যে একমাত্র পালমোনারি অ্যাওয়ার্টাই হচ্ছে কি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, নাহলে কিন্তু সব অ্যাওয়ার্টাই অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আচ্ছা, দেন এই ব্লাডটা কোথায় যায়? লাংসে যায়। তো লাংসে হচ্ছে কি হয়, গ্যাস এক্সচেঞ্জ হয়, মানে হচ্ছে ব্লাডের কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে লাংসে চলে যায়, আর লাংস থেকে অক্সিজেনটা ব্লাডে ঢোকে। তো এই অক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে আবার পালমোনারি ভেইন দিয়ে হচ্ছে আসে, এই যে যে এইখান দিয়ে আসে। আমি যদি একটু ফিগারটা দেখাই, পালমোনারি ভেইন দিয়ে ব্লাডটা কোথায় প্রবেশ করে? লেফট এট্রিয়ামে প্রবেশ করে, যে এখানে প্রবেশ করে। দেন বাইকাসপিড ভালভ, আচ্ছা এটা এটা আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ, এটাকে আবার বাইকাসপিড ভালভ বলা হয়। এই মাইট্রাল ভালভ দিয়ে কোথায় যায়? লেফট ভেন্ট্রিকেলে প্রবেশ করে। আবার লেফট ভেন্ট্রিকেল যখন কি হয়, স্কুইজ হয়, তখন কিন্তু হচ্ছে আবার সে এই যে এখানে আরেকটা যে ভালভ দেখতে পাচ্ছেন, এওরটিক ভালভ, এই এওরটিক ভালভ দিয়ে সে হচ্ছে কোথায় যায়? এওরটাতে চলে যায় এবং পুরা ওভারঅল বডিতে সে ছড়িয়ে পড়ে। তো এইভাবে কিন্তু একটা হার্ট কাজ করে আর কি। আমি একটু টিপস দিব, অনেকেই অথবা যারা হচ্ছে রিসেন্ট স্টুডেন্ট, তাদের হয়তো যেটাগুলি মনে থাকতে পারে।
বাট অনেকে হয়তো আছেন 2 বছর 3 বছর হয়ে গেছে, অনার্স কমপ্লিট করেছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোর্স। আমি বলবো যে আপনারা অর্গান সিস্টেমের উপর ইউটিউবে ছোট ছোট অ্যানিমেশন পাওয়া যায়, এগুলি একটু দেখতে পারেন। আচ্ছা, আরেকটা তথ্য আমার যেটা শেয়ার করা মনে করছি, সেটা হচ্ছে হার্টে কিন্তু নিজস্ব নিউরাল সিস্টেম আছে। একটা হার্ট, আপনারা জানেন যে মাসেল কি করতে গেলে, স্কুইজ করতে গেলে কিন্তু কি দরকার, তার নিউরাল সিগন্যাল দরকার। এই যে আমি যদি মাসেল হাতটা নাড়াই, অবশ্যই আমার ব্রেন থেকে সিগন্যাল এখানে আসতে হবে, তারপর আমার এখানে মাসেলটা স্কুইজ হবে। তো হার্ট সেল বা কার্ডিয়াক সেলে কি স্কুইজের জন্য তার নিউরাল সিগন্যাল দরকার বা নার্ভ সিগন্যাল দরকার। মজার বিষয়টা হচ্ছে হার্টের যে নার্ভ সিগন্যালটা, এটা কিন্তু শুধু ব্রেন থেকে আসে না, হার্টের নিজস্ব নিউরাল নেটওয়ার্ক আছে, যাদেরকে আমরা বিভিন্ন নামে চিনি বা বিভিন্ন জায়গায় এটা নামটা বিভিন্ন হয়। এই কারণে দেখবেন যে একটা হার্ট যদি কারো বডি থেকে, ধরেন আমি কোলে বের করে নিয়ে আসলাম একটা অপারেশন বা অন্যান্য কাজে, দেখবেন তারপরে কিন্তু হার্টটা ওই রিদমিক স্কুইজ রিলিজ স্কুইজ রিলিজ স্কুইজ রিলিজ হতেই থাকবে। কারণ কি, ওই পালসের জন্য তার নিজস্ব সিগন্যাল জেনারেটর আছে। যেমন আমি যদি একটু বলি যে এখানে এটিএম এর দিকে থাকে হচ্ছে সাইনাস নোড, হ্যাঁ, তারপরে হচ্ছে সাইনাস নোডের পাশে থাকে এবি নোড, এবি বান্ডেল, তারপর সবার শেষে হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ। স্পেশালি এখানে এই অংশটা দেখায় নেই, অন্য একটা ফিগার তো ভালো দেখবেন, এখানে থাকে পার্কিঞ্জ ব্রাঞ্চ। এই ইন্টার হার্ট নিউরাল টিস্যু থেকে হার্ট কি করে নিজের সিগন্যালটা সে জেনারেট করে, যদিও সে ব্রেনের মাধ্যমেও এদের অ্যাক্টিভিটি কন্ট্রোল হতে পারে। আচ্ছা, হার্টের বিভিন্ন ধরনের রোগ হয়, আমরা যদি এগুলি একটু কমন নামে বলি, তাদের বলতে পারি যে করোনারি হার্ট ডিজিজ, হ্যাঁ, বা সিএসডি, বা অনেক সময় সিএডি বলা হয়, যে করোনারি আর্টারি ডিজিজ। কারণ কি, ওই আর্টারিতেই বেশি সমস্যাটা হয়ে থাকে আর কি। হ্যাঁ, এই হার্ট ডিজিজের বিভিন্ন ধরনের আউটকাম আছে। তো সবচেয়ে মেজর আউটকামটা হচ্ছে কি, আমরা সেটা বর্তমান যুগে সবচেয়ে বেশি দেখি, সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। মানে হচ্ছে আমাদের যে এওয়াটাগুলি আছে, এওয়াটার মাঝখানে কি চর্বি যদি জমে যায়, তাহলে কি ওই এওয়াটা দিয়ে কি ব্লাড পাস হয় না, ফলে নানান ধরনের সমস্যা দেখা দেয়। ইভেন যদি আমরা হার্ট বা কার্ডিয়াক যে এওয়াটা আছে, কার্ডিয়াক এওয়াটাতে যদি চর্বি জমে যায়, তাহলে হার্ট নিজেই, সে হার্ট টিস্যুগুলি কি অক্সিজেন এবং ফুড সাপ্লাই পাবে না, ফলে হার্ট অ্যাটাক দেখা দিবে। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে হার্ট ডিজিজের আমরা একটা কি বলতে পারি, ইনিশিয়েটিং স্টেপ বলতে পারি। এটা ছাড়াও কিন্তু হার্ট ডিজিজের বিভিন্ন ধরনের আরও কিছু কারণ থাকতে পারে, হার্ট ফেলিওর থাকতে পারে, বা হচ্ছে জন্মগত হার্টের বিভিন্ন ত্রুটি থাকতে পারে। আমরা ওইগুলি এখানে আলোচনা করছি না, আমরা চেষ্টা করছি যেগুলি আমাদের পড়ার সাথে কানেক্টেড, আমাদের সিলেবাসের সাথে এবং বায়োকেমিস্ট্রি সাবজেক্টের সাথে রিলেটেড, ওই জিনিসগুলি আলোচনা করার জন্য। তো আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসটা আসলে কিভাবে হয়, আমাদের বডিতে যখন কি বলে কোলেস্টেরল সহ অন্যান্য টিজি লেভেলটা বেড়ে যায়, তো আর্টারির কোথাও যদি সামান্যতম ইনফ্লামেশন সে দেখে, ওই টিজিটা কি হয়, এখানে অ্যাডহেশন হয়ে যায়, কোলেস্টেরল টিজি ওখানে গিয়ে জমতে থাকে, জমতে জমতে কি হয়, ওখানে প্লাক বিল্ড হয়। আমি যদি একটু একে দেখাই, এটা যদি হয় একটা ব্লাড ভেসেল, ধরুন এখানে একটা ইনজুরি বা ইনফ্লামেশন দেখা দিল, ইনফ্লামেশনের ফলে কি হবে, এই আশেপাশে আস্তে আস্তে টিজি কোলেস্টেরল জমতে জমতে প্লাক ডেভেলপমেন্ট হবে, এবং যত বেশি প্লাক ডেভেলপমেন্ট হবে, এই প্যাসেজটা কিন্তু তত বেশি ন্যারো হইতে থাকবে। এক সময় কি হবে, এই পুরাটাই, যখন পুরো রাস্তাটি ব্লক হয়ে যাবে, তখন এইদিকে ব্লাডগুলো জমা যাবে, ব্লাড ক্লটিং হবে, ফলে এই অংশে কিন্তু ব্লাড সাপ্লাই একদম বন্ধ হয়ে যাবে। আর এই কারণে এই এওয়াটার যে যে অংশে কি করতো, অক্সিজেন সাপ্লাই দিত, এই টিস্যুগুলো কি হতে থাকবে, হাইপোক্সিয়াতে ভোগে মারা যাবে। তো ওই টিস্যুগুলো হচ্ছে প্রপার অক্সিজেন এবং পুষ্টি উপাদান না পাওয়ার কারণে তাদের ফাংশনটা করতে পারবে না। তো এইভাবেই কিন্তু হার্ট ডিজিজটা শুরু হয়, অ্যাথেরোস্ক্লেরোসিসের মাধ্যমে। আচ্ছা, তো কি কি রিস্ক ফ্যাক্টর থাকে আমাদের হার্ট ডিজিজ তৈরি হওয়ার ক্ষেত্রে? অবশ্যই বয়স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বয়স যত বাড়তে থাকে, আমাদের লিপিড মেটাবলিজমের যে এফিসিয়েন্সি সেটা তত কমতে থাকে, ফলে বডিতে হাইপার লিপিডিমিয়া তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় প্লাক তৈরি হয়, ঝুঁকি বেড়ে যায়। জেন্ডার, এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয়,
যে আপনারা দেখবেন যে অনেক অমুক লোক, অমুক রহিম সাহেব, খালেদ সাহেব, অমুক সাহেব কি হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু আপনারা কিন্তু দেখবেন ইউজুয়ালি যে অমুক চাচি, অমুক খালা বা অমুক আমাদের আবু, বিশেষ করে মহিলারা কিন্তু হার্ট ডিজিজে খুব একটা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর আমরা পাই না। তাদের মৃত্যুর অনেক কারণ থাকতে পারে, বাট হার্ট ডিজিজে তারা আক্রান্ত হন না, হন যদি হন সেটা শেষ বয়সে গিয়ে হন, ওভার 50 বা ওভার 45 এজের পর তাদের হার্ট ডিজিজ হয়। কারণটা হচ্ছে কি যে আমাদের উইমেনদের যে স্পেশাল কিছু হরমোন থাকে, যেটা তাদের হচ্ছে ফার্টিলিটির সাথে জড়িত, যেমন এস্ট্রোজেন, প্রজেস্টেরন, হ্যাঁ, LH FH। এই স্পেশালি ইস্ট্রোজেন কি করে, আর প্রজেস্টেরন, এরা হচ্ছে উইমেনদেরকে হার্ট ডিজিজের এগেনস্টে বেশ সুরক্ষা দেয়। এগুলির কারণে কি হয়, অ্যাথেরোস্ক্লেরোসিসের রেটটা অনেক কমে যায়। তো যখনই এই ধরেন আপনার মহিলাদের যদি মাসিক তখন একটা বয়সের পরে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু কি হয় যে তাদের ওই হরমোনগুলো হচ্ছে ফল করে। তো ওই হরমোনগুলো ফল করার সাথে সাথে কিন্তু ওইসব মহিলাদের কি হয় যে হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর অনেক বেশি বেড়ে যায়। এটা ছাড়াও ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে, আমি যে মেটাবলিজম আলোচনা করেছি, অনেক ধরনের মেটাবলিক এবং জেনেটিক ডিফেক্টের কারণে কি হয় যে হার্ট ডিজিজ হইতে পারে, যেমন ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরমিয়া বা হাইপারলিপিডিমিয়া। তো এগুলির কারণ কিন্তু ফ্যামিলিয়াল, মানে বংশ যদি কারো সমস্যা থাকে তাহলে এই সমস্যাগুলি জেনারেশন টু জেনারেশন পাস হয়। যেন দেন হচ্ছে ইথনিসিটি, আমাদের বিশ্বের সকল রেসের কিন্তু হার্ট ডিজিজ হওয়ার প্রিভিলেন্সটা সেম না। দেখা যাচ্ছে যে আরবি ওরা মোটামুটি যারা মরুমুর বেদুইন, এরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে ফ্যাট খায়, মানে প্রাণীর চর্বি দুধ খেয়ে এরা বেঁচে থাকে, ওইখানে তো ওইভাবে ভেজিটেবল ওইভাবে গ্রো করে না। তারপরে ইন্টারেস্টিংলি তাদের হার্ট ডিজিজের রেটটা কিন্তু অনেক কম। আর আমরা বাঙালিরা হচ্ছে ভাত খাই, মাছ খাই, সবজি খাই, তারপর হচ্ছে আমাদের হার্ট ডিজিজের রেটটা অনেক বেশি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে এথনিসিটি প্রেফার করে। বা ইভেন দেখবেন জাপানের মানুষরা হচ্ছে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, এটার জন্য কিন্তু তাদের ইথনিসিটি বা রেসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কিছু কিছু ফ্যাক্টর আমরা নিজেরা আমদানি করি, হ্যাঁ, যেমন হচ্ছে হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, স্মোকিং, ডায়াবেটিস, অবেসিটি, তারপর হচ্ছে আমরা যে সিডেটরি লাইফস্টাইলটা লিড করি, আনহেলদি ডায়েট, স্ট্রেস, এগুলোর কারণে কিন্তু আমরা হার্ট ডিজিজকে মোটামুটি দাওয়াত দিয়ে আনি। তো এই জিনিসগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু হার্ট ডিজিজের রেটটা অনেকটা কমাতে পারবো। আমি যদি একটু এক্সাম্পল দিই, যেমন আমি স্মোকিংয়ের কথা যদি বলি, আচ্ছা, আমরা দেখেছিলাম যে হার্ট ডিজিজ ইনিশিয়েশনের একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে কি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস আমি ফিগার এঁকে দেখেছিলাম, এই যে এখানে ইনফ্লামেশন, বডিতে ইনফ্লামেশন হওয়ার মেজর কজ হচ্ছে স্মোকিং। দেখা যাচ্ছে যে যারা স্মোকার তাদের একটা হিউজ অংশ হচ্ছে হার্ট ডিজিজে, করোনারি হার্ট ডিজিজে একটা বয়সের পর আক্রান্ত হন। হ্যাঁ, অনেকেই আমাদের মাঝে আছে যে বয়স 60 বছর, 65 বছর, অথচ সে দিব্যি সিগারেট টেনে যাচ্ছে, তার তেমন কিছু হচ্ছে না। হ্যাঁ, আসলে দুই একজন দিয়ে কিন্তু আসলে এটা আপনি জেনারেলাইজ করতে পারবেন না, কারণ হচ্ছে বায়োকেমিস্ট্রি পড়তে থেকে আপনারা সবাই জানেন যে আমাদের যে লিভারে যে ডিটক্সিফাইং যে এনজাইমটা আছে, আমার যদি ভুল না হয় সাইটোক্রোম P450 এনজাইম থেকে শুরু করে আরও যে ডিটক্সিফিকেশন এনজাইমগুলো আছে, এগুলোর এক্সপ্রেশন অ্যান্ড এফিসিয়েন্সি কিন্তু সব মানুষের সমান না। কেউ দেখা গেল অনেক টক্সিক সাবস্টেন্স গ্রহণ করলো, কিন্তু তার লিভারে এই এনজাইমগুলি মোর ফাংশনাল হওয়ার কারণে টক্সিনটা কি হয়, ডিগ্রেডেশনে চলে গেল। দেখা গেলো আমি আমার এনজাইম বা এনজাইম সিস্টেম তত এফিসিয়েন্ট না বা কোনো ডেফিসিয়েন্সি আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই টক্সিক সাবস্টেন্স বা সিগারেট বা নিকোটিন আমি টেক আপ করলাম, তখন কিন্তু আমাদের বডিতে এগুলো অ্যাকিউমুলেট হবে বা বডিতে খুব রিভার্স ইফেক্ট দেখাবে, এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়। তো যার কারণে আপনারা কি করবেন, যেই যে ফ্যাক্টরগুলি মানুষ কন্ট্রোল নিজে নিজে কন্ট্রোল করতে পারে, এইগুলাতে মনিটরিং করা যেতে পারে। এগুলো কিন্তু আমাদের ছোটোখাটো কনসেপচুয়াল এমসিকিউ এখান থেকে আসতে পারে। যাই হোক, আমরা এখন দেখবো হচ্ছে করোনারি হার্ট ডিজিজের বা সিএইচডির কিছু হচ্ছে ফেনোটাইপ এক্সপ্রেশন বা কী কী সিমটম আমাদের দেখা হয়। যেমন একটা কমন হচ্ছে অ্যানজাইনা বা বুক ব্যথা। সহজ কথায় টুকটাক কাজ করলে বা একটু হাঁটাচলা করলে যদি কারো বুকের বাম দিকে ব্যথা করে বা একটা প্রেশার ফিল করে, আমরা এটাকে বলি অ্যানজাইনা। বা অনেকে আছে যে মানে
সামান্য একটু হাঁটাহাঁটি করলে, বাসা থেকে নিচে নামলে কি হয়, তার শ্বাস টান উঠে যায়। এগুলো কিন্তু করোনারি হার্ট ডিজিজের লক্ষণ। কারণ হার্ট যথেষ্ট পরিমাণ অক্সিজেন এবং নিউট্রিশন পাচ্ছে না বলেই কিন্তু তার এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। আর করোনারি হার্ট ডিজিজের আরেকটা মেজর আউটকাম হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আমরা এটাকে সংক্ষেপে এমআই বলে থাকি। তো এমআই এর সিমটমগুলো একটু দেখা যাবে না, অনেক সময় এমসিকিউতে আসে যে এমআই কি কি সিমটম আছে, হার্ট অ্যাটাকের কি কি সিমটম আছে। এটা মোটামুটি আপনারা সবাই অত অনেকে দেখেছেনও। তো চেস্ট পেইন হয়, ডিসকমফোর্ট হয়, কন্টিনিউসলি ঘামতে থাকে, বমি হইতে পারে, বা মহিলাদের ক্ষেত্রে অনেক সময় চেস্ট পেনের পাশাপাশি কি মানে জ লাইনেও ব্যথা করতে পারে। তো এই ধরনের সিমটমগুলি হলে অতি দ্রুত একটা হসপিটালে ইমার্জেন্সিতে করোনারি ইউনিটে নিয়ে যেতে হবে। এবং সঠিক সময় যদি চিকিৎসা না দেওয়া যায় তাহলে কিন্তু এমআই পেশেন্টকে বাঁচানোটাও খুব টাফ হয়ে যায়। তো ডক্টররা কিভাবে তারা ডায়াগনোসিস করেন যে একটা পেশেন্টের হার্ট ডিজিজ আছে কিনা নাই, সেটা বোঝার সবচেয়ে সহজ মেথড হচ্ছে বা সবচেয়ে কনভিনিয়েন্ট এবং মোস্ট ইউজ মেথড হচ্ছে ইসিজি করা। ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম করা। আমি আপনাদেরকে আজকের লেকচার একদম প্রথমেই দেখেছিলাম যে হার্ট নিজের ফাংশনটাকে রেগুলেট করার জন্য বা হার্ট মাসেল রিদমটাকে মেনটেন করার জন্য তার নিজস্ব নিউরাল নেটওয়ার্ক আছে। তো আপনারা জানেন যে যেখানেই নিউরাল নেটওয়ার্ক থাকবে সেখানে কি থাকবে, তার হচ্ছে উম, সে হচ্ছে কি নিউরালগুলো হচ্ছে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কাজ করে। তাহলে হার্টের যেহেতু এখানে নিউরাল কানেকশন আছে, সে তার নিজস্ব একটা ইলেকট্রিক সিগন্যাল সে উৎপন্ন করে। আমরা মেশিনের মাধ্যমে হার্টের এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে গ্রাফে যদি কনভার্ট করি, তখন নর্মাল হার্টের ইলেকট্রিক সিগন্যাল আর হচ্ছে ডিফেক্টেড হার্টের ইলেকট্রিক সিগন্যালে পার্থক্যটা যারা এই বিষয়ে দক্ষ তারা সহজেই বুঝতে পারেন। এটা দেখে বোঝা যায় যে হার্টের সমস্যা কি আছে কিনা না, ইনিশিয়াল ধারণা পাওয়া যায়। এটা ছাড়াও হচ্ছে আমরা স্ট্রেস বলি। স্ট্রেস হচ্ছে একটা মানুষকে হচ্ছে কিছু পরিশ্রম করতে দেয়া হয় এবং ওই পরিশ্রম করার সময় হচ্ছে তার ইসিজিটা নেওয়া হয়। দেখা গেল অনেক মানুষ সে যখন নর্মালি বসে আছে তখন তার হার্টে ব্যথা নেই, কিন্তু যখন একটু হাঁটাহাঁটি করলো বা একটু দৌড়াদৌড়ি করলো তখনই তার বুক ব্যথা শুরু হলো। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ওই বসে থাকা মানুষের ইসিজি করে তার সমস্যা আছে কিনা নাই সেটা বোঝা যাবে না। তো আমরা তাকে স্ট্রেস টেস্ট দেওয়ার কথা বলে থাকি। এটা ছাড়াও আরও কিছু টেস্ট আছে, যেমন হচ্ছে ইকোকার্ডিওগ্রাম বা সংক্ষেপে ইকো বলা হয়, যেখানে হচ্ছে আল্ট্রাসাউন্ড ইউজ করে হার্টের স্ট্রাকচার নেওয়া হয়। দেন এনজিওগ্রাফি করা হয়, মানে হচ্ছে ব্লাড ভেসেলে কোথাও ব্লক আছে কিনা সেটা বের করা হয়। এটা ছাড়া সিটি স্ক্যান করা হয়, হার্টের 3D শেপটা দেখা হয় যে শেপ কত কোনো ডিফরমেশন আছে কিনা, কম্পার্টমেন্টের সমস্যা আছে কিনা। এছাড়াও অনেক ক্ষেত্রে এমআরআই টেস্টেরও প্রয়োজন হতে পারে। তো হার্টের করোনারি ডিজিজের ট্রিটমেন্ট কী কী অপশন আছে, হ্যাঁ, এটার জন্য সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। যে আমরা যারা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট খাই বা হচ্ছে ভাজা পোড়া খাই বা আনহেলদি ডায়েটে আমরা ইউজড আছি, তাদেরকে অবশ্যই হেলদি ডায়েটে ফিরে যেতে হবে। মনে রাখবেন যে এই ধরনের ডিজিজগুলোর ক্ষেত্রে কেউ যদি মনে করে যে না আমি ওষুধ খেয়ে হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে যাব, এটা একদমই মানে কি বলবো অবান্তর ধারণা। আমরা বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে জানি যে হার্টের সমস্যাটা শুরু কিন্তু হার্ট থেকে হয় না, এটার সমস্যাটা শুরু হয়ে যাচ্ছে কোলেস্ট্রল বা হাইপারলিপিডিমিয়া থেকে, আর ওইটা ডায়েটের সাথে সম্পর্কিত। দেন আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, হ্যাঁ, বা স্মোকিং ছেড়ে দিই, স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করি, এগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের হার্টের হেলথ মেনটেন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর যদি ধরেন কারো হার্ট ডিজিজ হয়েই গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই কোলেস্ট্রল কন্ট্রোলের জন্য আজকে আমি আগের লেকচারে বলেছিলাম যে স্টেটিন গ্রুপের ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, যাতে করে কোলেস্ট্রলটা খুব বেশি বাড়তে না পারে। প্লাস হচ্ছে যদি হার্ট ফেইলিউর দেখা দেয় তখন ব্লাডটাকে একটু থিন করা লাগে, সেক্ষেত্রে অ্যাসপিরিন বা ওয়ারাফিনের নাম অনেকে শুনেছেন, যে এগুলো হচ্ছে ব্লাড থিনিং এজেন্ট হিসেবে কাজ করে। বা নাইট্রোগ্লিসারিনের ব্যবহার আমি অর্গানিক কেমিস্ট্রিতে বলেছিলাম যে অ্যানজাইনা বা ব্লাড ভেসেলগুলোকে সে হচ্ছে রিলিফ করে, ডায়ালেট করে, দেন নিশ্চয় তার ভালো লাগে। তো এইগুলো হচ্ছে মেডিকেশনের মাধ্যমে দেওয়া হয়। এটা ছাড়াও অনেক সময় কি করা হয়, এনজিওপ্লাস্টি করা হয়। ধরুন কোনো ব্লাড ভেসেলে কি হয়, তার এখানে প্লাক জমে গেছে, তখন এনজিওপ্লাস্টির মাধ্যমে ওই জমানো অংশটাকে মেরামত বা হচ্ছে ফেলে দেওয়া
বা লেজারের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়, যাতে করে ব্লাড ফ্লোটা কি হয় আগের মতো হয়ে যায়। আর যদি কোনোভাবেই এই করোনারি আর্টারিকে মেরামত করা সম্ভব না হয়, তখন যেটা হয় যে আমাদের বডি স্পেশালি পা থেকে একটা আর্টারি খুলে এনে কি বাইপাস, একটা রাস্তা ব্লাড ফ্লোয়ের জন্য হার্টে বাইপাস তৈরি করে দেওয়া হয়, যেটাকে আমরা কি বলি করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বলে থাকি, বা বাইপাস সার্জারিও সহজে বলে থাকি। যেটা হচ্ছে আমাদের হার্টকে অক্সিজেন এবং হচ্ছে নিউট্রিশন সাপ্লাই করে কি একটা বাইপাস হয়েছে, কারণ আমাদের অ্যাওর্টিক কার্ডিয়াক অ্যাওর্টা যেটা ছিল ওটা তো ব্লক হয়ে গিয়েছে। তো এই ধরনের মেথডের মাধ্যমে আমরা হার্ট ডিজিজের ট্রিটমেন্ট করে থাকি। তবে যদি কারো হার্ট ডিজিজ হয় তাহলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং হচ্ছে নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী আপনি যদি লাইফস্টাইলটাকে মডিফাই করতে পারেন, সেক্ষেত্রে কি হয় এই হার্ট ডিজিজকে নিয়ে থেকেই এবং এটাকে সাথে নিয়ে চলা সম্ভব। আচ্ছা, দেন আমাদের পরবর্তী অংশটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তো এটার জন্য ওই যে পরামর্শ আগের মতোই, আপনারা এলিমেন্টারি তথ্যগুলোর জন্য হচ্ছে ইন্টারমিডিয়েটের ডাইজেশন চ্যাপ্টারটা দেখতে পারেন, যেখানে মোটামুটি আমি মনে করি এলিমেন্টারি তথ্যের অনেকগুলো আছে। তো আমরা ডাইজেস্টিভ সিস্টেমে যেটা আমাদের এখন আলোচনা করবো সেটা হচ্ছে ডিফারেন্ট পার্টের পরিচয়টা কি। হ্যাঁ, আমরা এগুলো পরে আসছি, তারপরও এখানে হয়তো আরেকবার রিভিশন দিলেন বা দেখলেন। সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম শুরু হচ্ছে মাউথ থেকে এবং হচ্ছে সেটা শেষ হচ্ছে রেকটামে, এবং এই এক একটা অংশের এক একটা নাম আছে। যেমন প্রথমে মুখ, মুখের পরে থাকে ফেরিংস, দেন হচ্ছে সবাই টিউবওয়েলের যে অংশটা ইসোফেগাস, ইসোফেগাসের পরে থাকে স্টোমাক, স্টোমাকের পরে থাকে হচ্ছে ইলিয়াম, মনে করুন ক্ষুদ্রান্ত থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন থাকে, বৃহদন্ত, তারপরে রেকটাম, দেন হচ্ছে অ্যানাস। আসলে এই বিষয়গুলো ফিগার থেকে বোঝাটা আমার কাছে বেশি কনভিনিয়েন্ট মনে হয়। এই ফিগারটা মোটামুটি আমাদের সবার পরিচিত ফিগার, যে কিভাবে ডাইজেস্টিভ ট্রাক্টটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট এখানে দেখানো হয়েছে। একটু খেয়াল করলে দেখবেন যে মুখ আছে এখানে, কিন্তু আবার ডাইজেস্টিভ সিস্টেমে শুধু কিন্তু টিউবগুলোই কিন্তু নাই, এটার পাশাপাশি কিন্তু আরও অন্যান্য অর্গান আছে যেটা ডাইজেস্টিভ সিস্টেম তৈরি করছে। যদি আমি বলি যে এই যে দেখেন সেলিভারি গ্ল্যান্ড, হ্যাঁ, সে কিন্তু সেলিভা প্রোডাকশন করে, দেওয়ার কারণে আমরা খাবারটা গিলতে পারি। দেন হচ্ছে যে লিভার সিস্টেম, মানে লিভার, সে কিন্তু বাইল সল্ট থেকে শুরু করে ডাইজেস্টিভ অন্যান্য কিছু সে জোস সে সিক্রেট করে। দেন প্যানক্রিয়াস, এটাও কি করে, সে প্যানক্রিয়াটিক জোস রিলিজ করে ডাইজেশনে হেল্প করে। তার মানে দেখেন ডাইজেস্টিভ সিস্টেমে কি কি থাকে, ডাইজেস্টিভ ট্রাক্ট থাকে প্লাস হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকে। আমি যদি বলি ডাইজেস্টিভ সিস্টেম ইকুয়ালটা কি, জিআই ট্রাক্ট মানে যে টিউবগুলি থাকে প্লাস হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো এই গ্রন্থিগুলো এক একটা এক এক কাজ করে, আপনারা ধারাবাহিকভাবে এগুলো দেখবেন। আমরা যদি একটু স্টমাকটাকে দেখি, এখানেও কিন্তু ছোটখাটো প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। যেমন স্টমাকটা হচ্ছে একটা যে শেপের আর কি, ইংরেজি অক্ষর বা ইউ শেপেরও, ইউ শেপ পুরোপুরি বলা যায় না, একটু বাঁকানো অর্ধচন্দ্রাকৃতি। এটার বাঁকা অংশটাকে বলে ফান্ডাস, দেন এটা বডি। আর স্টমাকের ভেতরের পার্টটা কিন্তু বাইরের মতো মসৃণ না, অনেকটাই ম্যাট্রিক্সের মতো খাস কাটা, যেটাকে আমরা বলি যে রগ। আর একটু জিনিস খেয়াল রাখবেন যে এখানে কার্ডিয়া নামে একটা অংশ থাকে, আর এখানে পাইলোরাস থাকে, এবং পাইলোরাসে একটা কি আছে, একটা স্ফিংটার বা চারদিকে মাসেল দিয়ে একটা জয়েন্টের মতো আছে। এই পাইলোরিক স্ফিংটারটা কি করে, স্টমাক থেকে ডিউডেনামে যে ফুড বা খাবারটা যে মুভ করে, এটার ফ্লোটাকে সে কন্ট্রোল করে থাকে। তো ডাইজেশনের জন্য কি হয়, বিভিন্ন ধরনের এনজাইম দরকার। হ্যাঁ, এনজাইম দরকার, অ্যাসিড দরকার, বেস দরকার। এদের সবগুলোর কমন নেম হচ্ছে ডাইজেস্টিভ জুস। আমরা দেখি যে কি কি ডাইজেস্টিভ জুস আমাদের হিউম্যানের ক্ষেত্রে কাজ করে। স্যালাইভা কাজ করে, স্যালাইভার কাছে এক ধরনের কাজ আছে, ফাংশনগুলো আমি লিখে দিয়েছি। মূলত স্যালাইভা খাবারটাকে গিলতে সহায়তা করে আর কি। গ্যাস্ট্রিক জুস, এটা অ্যাসিডিক, প্রোটিন ডাইজেশনে হেল্প করে, প্লাস হচ্ছে স্টোমাকে অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে।
প্যানক্রিয়াটিক জুস হচ্ছে বেসিক, একটু ক্ষারীয়, সে হচ্ছে ওই স্টমাকের স্টিক ফুডটাকে সে হচ্ছে একটু সে বেসিক এনভায়রনমেন্ট তৈরি করতে হেল্প করে। পাশাপাশি প্যানক্রিয়াস থেকে কিন্তু ডাইজেস্টিভ এনজাইমগুলি এসে থাকে। ওই এনজাইমগুলো কিন্তু রেসপেক্টিভ ফুড সাবস্টেন্স বা নিউট্রিশনাল কম্পাউন্ডগুলোকে হজম করে থাকে বা ডাইজেশন করতে হেল্প করে থাকে। দেন হচ্ছে বাইল প্রয়োজন হয়, স্পেশালি ফ্যাট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের জন্য বাইল খুবই জরুরি। ইন্টেস্টিনাল জুস থাকে, আমাদের খাবার দাবার যে হজম হয় এটার এনজাইমগুলি কিছু আসে প্যানক্রিয়াস থেকে, আর বাকি অংশটি কিন্তু আসে স্মল ইন্টেস্টাইন থেকে। আমরা এটাকে বলি ইন্টেস্টিনাল জুস। আসলে এটার মূল উপাদান আছে বিভিন্ন ধরনের এনজাইমগুলি আর কি। তো আমরা ইন্টেস্টাইনের যদি সেল লাইনিং থাকে, মানে ওই যে ইন্টেস্টাইনের একটা সেলকে যদি আমরা এখানে একটু জুম করি তাহলে এটা দেখতে পাবো। ইন্টেস্টাইনটা কিন্তু বাইরে দিয়ে স্মুথ হলে ভিতরে কিন্তু এরকম এরকম খাসকাটা। তো প্রত্যেকটা খাসকে আমরা কি বলি, হ্যাঁ ভিলাই বলে থাকি, ভিলাই। তো এই ভিলাই কি থাকে, এপিথেলিয়াল সেল লাইনিং থাকে, এবং এখানে কিন্তু একটা ধমনী দিয়ে রক্ত আসে এবং শিরা দিয়ে রক্তটা ফিরে যায়। তাহলে দেখেন এখানে এটা কিন্তু ডাইজেস্টিভ লুমেন বা জিএ লুমেন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লুমেন। এই লুমেন থেকে ডাইজেশন হওয়ার পরে কি হয়, এই এপিথেল সেলগুলির মাধ্যমে কি হয়, উপাদানগুলো হচ্ছে অ্যাবজর্ব হয়। অ্যাবজর্বের মাধ্যমে ব্লাডের মাধ্যমে এই যে ভেইন, আমরা এই ভেইনগুলি মিলে তৈরি করে হেপাটিক পোর্টাল ভেইন। আপনারা যে পোর্টাল শিরাতন্ত্রের কথা জানেন, যদিও এটা আমাদের এখানে আলোচনা করা হয়নি। ওই পোর্টাল শিরাতন্ত্রের মাধ্যমে কোথায় চলে যায়, লিভারে। তো গ্লুকোজ কার্বোহাইড্রেট এবং হচ্ছে প্রোটিনগুলো হচ্ছে ব্লাডের মাধ্যমে কোথায় চলে যায়, পোর্টাল শিরাতন্ত্রের মাধ্যমে লিভারে চলে যায়। ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে ফ্যাটগুলি আছে, ফ্যাটগুলো হজমে কি উৎপন্ন করে, ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লাইসারল। এই দুইটা উপাদান এই সেলগুলির ভিতরে এপিথেলিয়াল সেলে প্রবেশ করে, করার পরে তারা আবার টিজিতে কনভার্ট হয়, ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়। দেন ওই সেলগুলো থেকে কিছু প্রোটিনের সাথে মিক্স হয়ে কাইলোমাইক্রন রূপান্তর হয়। আর এই কাইলোমাইক্রনটা কিন্তু খেয়াল রাখবেন, সে কিন্তু ব্লাড দিয়ে ট্রাভেল করে না, সে হচ্ছে ওই যে লিম্ফ্যাটিক যেই ভেসেলটা আছে, যেটার নাম হচ্ছে লেকটিয়েল, এই লেকটিয়েল দিয়ে হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেমে প্রবেশ করে। আচ্ছা, আমি হচ্ছে ওই আগের ক্লাসে বলেছিলাম যে এই ফ্যাটগুলো ব্লাডে ঢুকলে কি হতো। আসলে ফ্যাটগুলো যদি ব্লাডে ঢুকে তখন কিন্তু ব্লাডের মাঝে ফ্যাটের পরিমাণটা একটা খাবার দাবার খাওয়ার পর অনেক হুট করে বেড়ে যাবে। তো ফ্যাট যদি ব্লাডে বেড়ে যায় তখন কি হবে, এরা খুব সহজেই ব্লাডের বিভিন্ন জায়গায়, মানে যে ব্লাড ভেসেলগুলো আছে, অ্যাওর্টাগুলি আছে, অ্যাওর্টার বিভিন্ন জায়গায় এরা ধুমধাম হচ্ছে জমে যাবে, অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করবে। তো এই কারণে দেখেন আমাদের বডিতে একটা চমৎকার সিস্টেম আছে যে ডাইজেশনের পরে ফ্যাটগুলি সরাসরি ব্লাডে না গিয়ে এরা লিম্ফেটিক সিস্টেমে প্রবেশ করবে, ওইখান থেকে ফিল্টার্ড হয় বা কন্ট্রোলড অবস্থায় তার আবার ব্লাডে ঢুকবে, ফিল্টার হয়ে। আচ্ছা, তো আমাদের কোন কোন উপাদান কিভাবে ডাইজেশন হয় সেটা আমরা একটু যদি আলোচনা করি। কার্বোহাইড্রেটগুলি তারা বিভিন্ন পলিস্যাকারাইড বা ডাইস্যাকারাইডগুলি রেসপেক্টিভ মনোমারে বা মনোস্যাকারাইডে কনভার্ট হয়। এক্ষেত্রে প্রধান এনজাইম হচ্ছে অ্যামাইলেস, যেটা স্টার্চকে গ্লুকোজে কনভার্ট করে থাকে। আর বিভিন্ন পলিপেপটাইডগুলি বিভিন্ন পেপটিডেজের মাধ্যমে কিসে কনভার্ট হয়, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। আর ফ্যাটের কথা আমি বললামই, ফ্যাটগুলি হজম হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লাইসারলে কনভার্ট হয়। আমরা এবং খেয়াল করব যে ফ্যাট অ্যাবজর্পশনের জন্য বা ডাইজেশনের জন্য শুধু এনজাইম দিলে কিন্তু হবে না, তার সাথে কি দরকার, বাইল সল্ট দরকার। কারণ আমাদের এনজাইম কিন্তু অ্যাকোয়াটিক সিস্টেমের উপর কাজ করে। তো ফ্যাট তো হচ্ছে তেল, তাহলে এনজাইম তো তেলের সাথে ওইভাবে মিক্স হবে না রিয়াকশনটা ক্যাটালাইসিস করার জন্য। এই কারণে কি হয়, ফ্যাটের সাথে যখন আমাদের লিভার থেকে বাইল সল্ট আসে তখন ফ্যাটটা হচ্ছে ইমালসিফিকেশন হয়ে যায়, মানে ছড়িয়ে যায়। আর তখন ওইটার উপর এনজাইমটা সহজে কাজ করে, তাকে ডাইজেশন এবং অ্যাবজর্পশন করতে হেল্প করে থাকে। তো এখানে হচ্ছে আমরা মোটামুটি এগুলো অবশ্য মেটাবলিজম পার্টে আমরা পড়ে আসছি, যে স্টার্চ কীভাবে মেটাবলাইজ হয় এবং হচ্ছে অন্যান্য কার্বোহাইড্রেট কীভাবে আমাদের ডাইজেশন হয় এবং হচ্ছে অ্যাবজর্পশন হয়।
প্রোটিনগুলো আমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডিগ্রেড হয়ে হয়ে কি হয়, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। দেন অ্যামাইনো অ্যাসিডগুলো আবার আমাদের কি হয় যে সে বডির সিনথেটিক কাজেও লাগতে পারে, আবার এনার্জি প্রোডাকশনও যেতে পারে। তো এখানে হচ্ছে আমাদের লাইপেজ কীভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করেছি, যে হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল এস্টার আর কি, লাইপেজ কী করবে তাদের রেসপেক্টিভ ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করবে আর গ্লিসারলে কনভার্ট করে দিবে, এবং সেইগুলো হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেলে প্রবেশ করে লেকটিয়ালের মাধ্যমে লিম্ফ্যাটিক সিস্টেমে ঢুকে যাবে। আচ্ছা, আমরা আমাদের শুধু ডাইজেশন না, আমাদের টোটাল বডি সিস্টেমের জন্য যে আরেকটা মেজর অর্গান কাজ করে সেটা হচ্ছে লিভার। তো লিভার আমাদের বডির কি বলতে পারি, আমাদের বডিতে যদি ফ্যাক্টরি থাকে তার প্রাইমারি ফ্যাক্টরি হচ্ছে লিভার, কারণ আমাদের যত মেটাবলিক অ্যাক্টিভিটি আছে তার সেন্ট্রাল রোল কিন্তু প্লে করে হচ্ছে লিভার। হ্যাঁ, আমরা যদি লিভারের কি ফাংশনগুলো দেখি, সে মেটাবলিজম করতে আমাদের লিভারের প্রয়োজন হয় বিভিন্ন কিছু, তার সিনথেটিক ফাংশন আছে, ডিটক্সিফিকেশন ফাংশন আছে, স্টোরেজ ফাংশন আছে। এই জিনিসগুলি আপনারা এলিমেন্টারি তথ্যগুলি হচ্ছে ইন্টারের বই থেকে পড়বেন। আমি কেন গাইটন সিলভিয়া পড়তে মানা করছি আশা করি বুঝবেন যে এই অল্প সময়ে মেডিকেল ফিজিওলজির টেক্সট বইগুলি পড়াটা টাফ। আর দ্বিতীয়ত বায়োকেমিস্ট্রির কোশ্চেন বায়োকেমিস্ট্রি স্যারাই করবেন, ডাক্তাররা এই প্রশ্ন করার সম্ভাবনা খুব কম। সো তারা এলিমেন্টারি তথ্য এবং হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন বেশি করবে। আমরা লিভার অ্যানাটমি মোটামুটি আগের থেকে দেখে আসছি, জানি এগুলো একটু খেয়াল রাখবো যে লিভারে মোটামুটি বড় বড় কিছু কি বলে লোবিউল দিয়ে পুরো লিভারটা তৈরি হয়। তো লিভার হচ্ছে বলা যায় 8টা লোবিউল থাকে, হ্যাঁ 8টা লোব থাকে। এই 8টা লোব হচ্ছে ছোট ছোট লোবিউলে কনভার্টেড থাকে, আর এই সবটা মিলে হচ্ছে একটা লিভার তৈরি হয়। আর লিভারের তৈরি হয় স্পেশাল সেল দ্বারা, যেগুলোকে আমরা বলি লিভার সেল। আর লিভার সেলের মাঝখানে কি থাকে, ব্লাড ভেসেলগুলো থাকে, এবং ওই যে সেল ব্লাড সেল বলেছিলাম যে লিভারে যেই ম্যাক্রোফাজগুলি থাকে আমরা সেটাকে কি বলি, কুপার সেল। এই যে এখানে কিন্তু আছে। তা আমরা যদি লিভারের একটা লোবিউল দেখি, একটা লোবিউলের কমন স্ট্রাকচার হচ্ছে এটা, যদিও মাইক্রোস্কোপিক ইমেজ আমাদের কাছে আছে। এই যে দেখেন যে এটা হচ্ছে একটা লিভারের একটা লোবিউলের কমন স্ট্রাকচার। তো এই লিভারে কি থাকে, একটা কমন সেন্ট্রাল ভেইন থাকে প্রত্যেকটা লোবিউলে। আর ভেইন ছাড়াও কি থাকে, ওই যে ছোট ছোট বাইল ডাক্টস থাকতে পারে, তারপর হচ্ছে হেপাটিক আর্টারি থাকবে লিভারে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য, এবং হচ্ছে পোর্টাল ভেইনগুলিও থাকবে। তো এই লিভারের ফাংশন যদি বলি, লিভারের ফাংশন অনেক, মানে লিস্ট করতে গেলে মোটামুটি আমার অনেকগুলো স্লাইড দরকার যে লিভারের ফাংশন কী কী। আমি তার মধ্যে অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু ফাংশন এখানে আপনাদের জন্য দিয়েছি। হ্যাঁ, কয়েকটা আমি একটু ডিসকাস করি, যেমন লিভার বাইল প্রোডাকশন করে, তারপর হচ্ছে আমাদের ব্লাডের যে সেরাম প্রোটিনগুলো আছে সেগুলো প্রোডাকশন করে, ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমে হেল্প করে, আমাদের হিমোগ্লোবিন প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রাকশনে লিভারে একটা ইম্পর্টেন্ট রোল আছে। দেন হচ্ছে আমাদের সে ডিটক্সিফিকেশনে লিভারটা কাজ করে। এই তথ্যগুলো একটু মনে রাখবেন যে কি কি কাজ করে। আর তার হচ্ছে আমাদের লাংস কি হয় যে আমাদের দুইটা পার্ট আছে, যে কমন যে স্ট্রাকচার যদি দেখি, লাংস হচ্ছে দুইটা পার্ট, লেফট পার্ট রাইট পার্ট। তো এখানে ব্রঙ্কাস থাকে, ব্রঙ্কাসগুলো হচ্ছে আবার ভিতরে প্রবেশ করে ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যায়, যেগুলোকে আমরা বলি ব্রঙ্কিউল, এবং ব্রঙ্কিউলটা আরও সূক্ষ্ম অংশে ভাগ হয়ে যায়, যেটাকে আমরা অ্যালভিউলি বলি। আসলে লাংসের রেসপিরেটরি ইউনিট বলতে অ্যালভিউলিটাকেই বোঝানো হয়। তো এই পার্টগুলির নামটা দেখে যাবেন, একটু দেখবেন ফিগার দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা যে নাই তা না, আসতেও পারে। তো পার্টগুলি মনে রাখবেন। আমি একটু অ্যালভিউলি নিয়ে একটু আলোচনা করতে চাই, যে অ্যালভিউলিটা হচ্ছে আমাদের প্রাইমারি রেসপিরেটরি ইউনিট, যেখানে দেখবেন যে ছোট ছোট কি থাকে, এয়ার সেক বা বায়ুপূর্ণ থলি থাকে, যেগুলোকে আমরা এলভিউলি বলি। আর এই এলভিউলের চারপাশে কি ব্লাড ভেসেলগুলো কিন্তু তাকে চারদিক থেকে ঘিরে রাখে। মানে একটা এলভিউলি একটা প্যাকেট বা বায়ু ভর্তি একটা আমরা বস্তা বলতে পারি, তার চারপাশে কি ব্লাড ভেসেল থাকে। তো যার কারণে কি হয়,
এই অ্যালভিউলের মাঝে কি হয়, গ্যাস এক্সচেঞ্জটা সম্পন্ন হয়। তো অ্যালভিউলের ভিতরে কি থাকে, অক্সিজেনের প্রেশার বেশি থাকে, সেহেতু সে যখন ইনহেল করে সে বাতাস নেয়, বাতাস সাথে অক্সিজেন যায়, আর সেই অক্সিজেনটাই যেহেতু অ্যালভিউলের মেমব্রেনটা খুব পাতলা, সে ডিফিউশনের মাধ্যমে অক্সিজেনটা কোথায় চলে যায়, আরবিসিতে এন্টার করে। আবার আরবিসি বা ব্লাড থেকে কার্বন কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউশনের মাধ্যমে, যেহেতু এখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে, তারা হচ্ছে আবার এলভিউলেতে ফিরে যায়। আর এক্সহেল করার মাধ্যমে আমরা ওই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় পাঠিয়ে দিই, বডির বাইরে পাঠিয়ে দিই। তার মানে এই গ্যাসের এক্সচেঞ্জের ক্ষেত্রে এলভিউলি এবং আরবিসির কি আছে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যদি বলি যে আরবিসি শুধুমাত্র অক্সিজেনে ক্যারি করে না, সে কার্বন ডাইঅক্সাইডও ক্যারি করে। আমরা একটু দেখি যে 7% কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সরাসরি হচ্ছে গ্যাস আকারে ব্লাডে থাকে, বা ব্লাডের সরাসরি প্লাজমার মাধ্যমে সে ট্রান্সপোর্ট হয়। অ্যারাউন্ড 23% কার্বন ডাইঅক্সাইড কিন্তু কি হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। আর বাকিটা হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেমের সাথে যুক্ত থাকে, যেটা বাফার হিসেবে কাজ করে, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টও হেল্প করে থাকে। তো আমাদের আরেকটা মেজর অর্গান হচ্ছে কিডনি। কিডনিরও আসলে অনেকগুলি কাজ আছে। আমি যদি একটু সিরিয়ালে বলি, ফিল্ট্রেশন কাজ করে থাকে, বডি যে ওয়েস্টগুলো থাকে, হ্যাঁ, এটা ফিল্ট্রেশন করে থাকে। দেন হচ্ছে সে ফ্লুইড ব্যালেন্সটা কন্ট্রোল করে, হ্যাঁ, ইলেকট্রোলাইট ব্যালেন্সটা কন্ট্রোল করে থাকে, অ্যাসিড বেস ব্যালেন্স করে থাকে। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ওই কিডনি যে প্রথম থেকে বলেছিলাম যে হরমোন, কিডনিতে অ্যাড্রেনাল কর্টেক্স আছে, সেখান থেকে অনেক ধরনের হরমোন উৎপন্ন হয়, যেগুলো হচ্ছে আমাদের বডির হোমিওস্ট্যাসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো কিডনির এটা হচ্ছে একটা কিডনি অ্যানাটমি, এগুলো আপনারা জানার কথা যে কিডনির কি থাকে, নেফ্রন থাকে। নেফ্রনটা হচ্ছে কিডনির ফাংশনাল ইউনিট, স্মলেস্ট ফাংশনাল ইউনিট। উপরের দিকে থাকে হচ্ছে কর্টেক্স, ভিতরে থাকে মেডুসা, পুরোটা মিলে হচ্ছে একটা কিডনি হয়। স্ট্রাকচারগুলো একটু আপনারা দেখে নেবেন। তো আমি মেডিকেল টেক্সট বই থেকে স্ট্রাকচারগুলো নিয়েছি, যাতে করে একটু ডিটেলসে দেখা যায় যে কোন স্ট্রাকচারটা কি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটা নেফ্রনের ফিগার আমরা দেখছি, যে নেফ্রনের কিন্তু আসলে এখানে যদি অনেকগুলি পার্ট দেওয়া আছে, সময় থাকলে অবশ্যই পার্টগুলি দেখে যাবেন। আমি একটু সিম্পল ফিগারও দিয়েছি, এই যে এটা মোটামুটি কমন ফিগার, যে একটা কিডনির কি থাকে, তার যে এয়ারটা থাকে, ব্লাড ভেসেলটা থাকে, একটা অংশে এসে সে খুব বেশি হাইলি পোরাস হয়ে যায়, ক্যাপিলারি হয়ে যায়। আমরা ওই অংশটাকে বলি গ্লোমেরুলাস, হ্যাঁ। আর গ্লোমেরুলাসটা পাতলা হওয়ার কারণে, ব্লাড প্রেশারের কারণে আমাদের ব্লাড সেল এবং বড় বড় প্রোটিন বাদ দিয়ে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু কোথায় প্রবেশ করে, এই বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করে। আর এই বোমেন্স ক্যাপসুলটা, এই দেখেন কাছাকাছি টিউবগুলোকে আমরা বলি যে প্রক্সিমাল টিউব। সে আবার নিচের দিকে ইউক আকৃতি করে নেমে যায়, যেটাকে আমরা বলি যে হেনলি স্লুপ। দেন হচ্ছে আবার সে একটু দূরে, হেনলি স্লুপের পরের যে অংশটা, এটাকে আমরা বলি ডিস্টাল টিউব, যেটা আবার স্টেপ বাই স্টেপ সে কালেকশন টিউব বা ইউরিন কালেকশন টিউবের সাথে যুক্ত থাকে। তো এটার কিন্তু এক একটা অংশ, এগুলি এক একটা কাজ করে থাকে। যেমন গ্লোমেরুলাস হচ্ছে ফিল্ট্রেশন করে, বোমেন্স ক্যাপসুল হচ্ছে ফিল্ট্রেট বা গ্লোমেরুলার ফিল্ট্রেটটাকে অ্যাকোমোডেট করে। দেন ওইটা থেকে প্রক্সিমাল টিউব আর ডিস্টাল টিউবে কিছু কিছু অংশের কি হয়, অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন হয়, আবার কিছু কিছু ওয়েস্টের সিক্রেশন হয়, এবং ফাইনালি ওয়েস্টটা হচ্ছে কোথায় যায়, কালেকটিভ কালেকশন টিউবে যায়। আর কালেকশন টিউবে হচ্ছে কি হয়, কোনো কিছু রিঅ্যাবজর্ব হয় না এক্সেপ্ট ওয়াটার। আমরা জানি যে আমাদের একটা হরমোন আছে, অ্যান্টিডাইরেটিক হরমোন, এটা হচ্ছে কালেক্টিং ডাক্টের পারমিবিলিটিটাকে কন্ট্রোল করে। মানে ওই হরমোনটা কালেক্টিং ডাক্ট থেকে সে পানিটাকে শোষণ করতে পারে, আবার কিছু পানি সেখানে দিয়েও দিতে পারে। আমরা যদি পানি বেশি খাই, দেখবেন যে তখন কিন্তু ইউরিনেশনটা বেড়ে যায়, আর পানি কম খেলে হচ্ছে ইউরিনেশনটা কমে যায়। এইটার জন্য কিন্তু এই আমাদের কালেক্টিং টিউবটা দায়ী আর কি। এখানে পানির অ্যাবজর্পশন সিক্রেশনটা এখানে হয়ে থাকে। তো এটা হচ্ছে কিডনি লেভেল ডিফারেন্সিয়েশন, যে নেফ্রনের এই অংশটা থাকে কর্টেক্স অংশে, আর এই কালেক্টিং টিউব থেকে লুপ অফ হেনরি থেকে শুরু করে এই অংশটা দেখাচ্ছে, হ্যাঁ, মেডুলা অংশে। অর্গান অর্গান লেভেল ডিফারেন্সিয়েশনটা দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ওভারঅল নেফ্রনের কাজটা কি হয়। দেখেন, এখান থেকে ব্লাড আসে, গ্লোমেরুলার
ফিল্টার তৈরি করে এবং ব্লাডটা কিন্তু আবার সে ভেইনের মাধ্যমে চলে যাচ্ছে। মাঝখান দিয়ে আমরা কি পেলাম? গ্লোমেরুলার ফিল্টার পেলাম। এই গ্লোমেরুলার ফিল্টার থেকে এটাকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন অংশে বিভিন্ন কি হয়, কোথাও রিঅ্যাবজর্পশন হয়, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই ইলেকট্রোলাইটগুলো তো আমাদের বডির জন্য দরকার। তো এগুলো হচ্ছে আমরা গ্লোমেরুলার ফিল্টার থেকে এগুলোকে আবার রিঅ্যাবজর্ব করে নিই। হ্যাঁ, গ্লুকোজ টোকোজ এগুলো রিঅ্যাবজর্ব করে নিই। আবার যেগুলো আছে বডির দরকার নেই, হ্যাঁ, যেমন ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলি যদি ব্লাডেও থাকে বা সেলেও থাকে, এগুলো হচ্ছে আবার ওইখানে গ্লোমেরুলার ফিল্টার থেকে হয় আমরা এদেরকে শোষণ করি না, বা অনেক সময় অ্যাক্টিভ সিক্রেশন হয়, যে বডিতে কখনো অ্যাসিডোসিস হলো, তো তখন কি করলো, এই আমাদের এখানে যে এপিথেলিয়াল সেলগুলো থাকবে, যে কালেকশন টিউবের বা হচ্ছে প্রক্সিমিটি টিউবের বা ডিস্টাল টিউবের, তারা হচ্ছে এইচ প্লাস বা প্রোটন নিক্ষেপ করা হচ্ছে এই গ্লোমেরুলার ফিল্টারে, ফলে অতিরিক্ত অ্যাসিডটা কিডনির মাধ্যমে বের হয়ে যেতে পারে। তো এই অ্যাক্টিভ সিক্রেশন বা রিঅ্যাবজর্পশন, এটা কিন্তু এনার্জি মেডিয়েটেড হয়। যেটা পেসিভ, এটাতে এনার্জি লাগে না, কিন্তু অ্যাক্টিভ সিক্রেশনে অবশ্যই এটিপি ডিপেন্ডেন্ট সিক্রেশন হয় বা রিঅ্যাবজর্পশন হয়। যে এটিপি খরচ করে সে হচ্ছে একটা, আমি যদি পরের ফিগারটা যাই, সে হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি করে। আর এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের কারণেই কিন্তু কিছু কিছু মলিকিউল, হ্যাঁ, আমাদের ক্যাপিলারি থেকে হচ্ছে নেফ্রন টিউবে ঢুকে বা হচ্ছে টিউবুলার লুমেনে ঢুকে, আবার কিছু কিছু হচ্ছে আমাদের ব্লাডে ফেরত যায়। আমরা যদি দেখি এখানে ফিগারটা, যে সোডিয়াম পাম্পের মাধ্যমে সে সোডিয়ামটাকে ব্লাডে দিয়ে দেয় এবং হচ্ছে পটাশিয়ামটাকে সে ভিতরে নেয়, এবং এটার কারণেই কিন্তু পটাশিয়ামের কনসেন্ট্রেশন সেলের ভিতরে আস্তে আস্তে বাড়তে থাকে, অ্যারাউন্ড প্রায় -70 মিলিভোল্ট গ্রেডিয়েন্ট তৈরি হয়। আর এই গ্রেডিয়েন্টের কারণেই এই সেলুলার বিভিন্ন মলিকুলার মুভমেন্টটা ইজি হয়। তো কিডনির এই অংশটা খুব দেখবেন যে কি কি জিনিস আমাদের সিক্রেশন প্রয়োজন, কি জিনিস আমাদের রিঅ্যাবজর্পশন প্রয়োজন, এটা সম্পূর্ণ বডিটা ডিমান্ডের বেসিসে করে। তো যাই হোক, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা যদি কিছু স্যাম্পল কোশ্চেন দেখি, যে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ বাইল ইন দি ডাইজেশন অফ ফ্যাট, যে ডাইজেশনের সময় বাইল সল্ট আসলে কি করে থাকে। তো একটু যদি দেখেন, এটা ইমালসিফাই ফ্যাটস, আমি এটা সরাসরি আলোচনা করেছি যে ফ্যাটগুলোকে ইমালসিফিকেশন করে থাকে। দেন মাইট্রাল ভালভ হার্ট প্রিভেন্টস ব্লাড ফ্রম ফলোয়িং ব্যাক ইনটু দি, মানে মাইট্রাল ভালভের কাজটা কি? হ্যাঁ, সে কিন্তু আসলে ওই লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলের ব্লাডটা যাতে আবার ওই পুশ ব্যাক না হয়, সেটার কাজ করে থাকে আর কি। হুইচ ইজ নট দ্য ফলোয়িং, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রাইমারি ফাংশন অফ দ্য লিভার, লিভারের প্রাইমারি ফাংশন না কোনটা? হ্যাঁ, প্রোডাকশন অফ বাইল, হ্যাঁ বাইল প্রোডাকশন করে, ডিটক্সিফিকেশন ব্লাড করে, সিনথেসিস অফ প্লাজমা প্রোটিনস লাইক অ্যালবুমিন সেটাও করে, প্রোডাকশন অফ দ্য হরমোন ইনসুলিন, এটা লিভারের কাজ আসলে ইনসুলিন প্রোডাকশন করে না, ইনসুলিন প্রোডাকশন করেছে প্যানক্রিয়াস। দ্য অ্যাকচুয়াল এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইন দ্য লাংস অকার ইন দি, আসলে গ্যাস এক্সচেঞ্জটা কোথায় হয়? ট্রাকিয়াতে হয়, ব্রঙ্কিতে হয়, অ্যালভিওলেতে হয়, প্লুরাতে হয় না, এটা অ্যালভিওলেতে হয়। তো আসলে ওই কনসেপ্টগুলো একটু বিল করবেন। পাশাপাশি আমি আবারও বলছি যে আজকের লেকচারটা অনেকের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে টেক্সট বই থেকে পড়া। আপনার এই কারণে এই লেকচার স্লাইডের এটাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ধরে এলিমেন্টারি তথ্যের জন্য ইন্টারমিডিয়েটের বই দেখবেন। আর যদি সময় থাকে তাহলে হচ্ছে আপনারা মেডিকেল ফিজিওলজির বই দেখতে পারেন। আশা করি আপনাদের প্রস্তুতি পুরোদমে এগিয়ে যাবে এবং আপনাদের সার্বিক উন্নতি এবং পড়াশোনার কল্যাণ কামনা করে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।